স্যার, আপনাদের এখানে আরও কিছু ঘন্টা থাকতে হবে। বাইরের আবহাওয়া ভালো না। এই আবহাওয়ায় আপনাকে নিয়ে যাওয়াটা রিস্ক হবে। দুপুর 2টা, আমার তো কোনো খাবারও খাওয়া হয়নি। যদি বলেন 2 কিলোমিটার দূরেই একটা 5 স্টার রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খাবার নিয়ে আসি। ঠিক আছে, যাও। পাঁচজন সিকিউরিটি রেস্টুরেন্টে যেতে থাকে। রেস্টুরেন্টে ওদের দেখে কারোই বুঝতে বাকি রইলো না যে এরা রাষ্ট্রপতির সিকিউরিটি। আপনারা এত কষ্ট করে কেন আসতে গেলেন? আমাদের একটা কল করলে তোমরা চলে আসতাম। স্যারের জন্য কিছু খাবার লাগবে। কি কি লাগবে বলুন, আমি নিজে দাঁড়িয়ে থেকে খাবার রেডি করব। এই নিন খাবারের তালিকা। আমাদের 2জন সিকিউরিটিও থাকবে ভেতরে। আর হ্যাঁ, খাবার প্যাকিং করার সময় আপনি আর যে রান্না করবে তারা দুজনেই আগে খেয়ে টেস্ট করবেন। সব কিছু ঠিক থাকলে তারপর সিকিউরিটি খাবে। আপনি এই নিয়ে কোনো চিন্তাই করবেন না, খাবারের কোনো সমস্যা হবে না। আমি নিজেই খাবার চেকিং করে তারপর আপনাকে দিব। তোমরা দুজন যাও ওনার সাথে। 2জন সিকিউরিটি চলে আসে ম্যানেজারের সাথে কিচেন রুমে। ওখানে 20জন লোক রান্না করার দায়িত্বে আছে, তার মধ্যে 5জন মেয়ে ছিল। ম্যানেজার সচরাচর কিচেন রুমে আসে না, কিন্তু ওনাকে হঠাৎ করে ভিতরে দেখে অবাক হয়। স্যার, আপনি হঠাৎ করে কিচেন রুমে? ইরা কোথায়? কেন স্যার, কি হয়েছে? রাষ্ট্রপতি স্যারের জন্য খাবার বানাতে হবে। আমাকে বললেই তো আমি বানিয়ে দিতে পারি। উনি যা খাবে তা তুমি বানাতে পারবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। শেফ এসে ইরাকে ডেকে আনে। ইরা ওখানে এসে সিকিউরিটি আর ম্যানেজারকে দেখে একটু অবাক হয়। কি হয়েছে স্যার? আপনি আর এরা এখানে কেন? ম্যানেজার একটা লিস্ট ইরার হাতে ধরিয়ে দেয়। যত তাড়াতাড়ি পারো এই খাবারগুলো বানাও। তবে একটা কথা, খাবার যেন বিন্দুমাত্র কোনো কিছু কম বা বেশি যেন না হয়। তুমি এই 3টা জিনিস বানাতে থাকো, ওরা 3জন তোমাকে সাহায্য করবে। তাহলে বাকি কাস্টমার? ওদের কথা তোমাকে ভাবতে হবে না। যার জন্য খাবার বানাচ্ছ তিনি রাষ্ট্রপতি হয় আমাদের। উনি রাষ্ট্রপতি হলো এত ভিআইপি ভাবে দরকার নেই। আমরা সচরাচর যেভাবে খাবার রান্না করে দিই তেমনিভাবে উনিও পাবে। আমি সবার জন্য সেমভাবে রান্না করি। উনি রাষ্ট্রপতি বলে ওনাকে আলাদাভাবে পারবো না। তুমি কি বলতেছো এইসব? ওনার সিকিউরিটিগুলোর পাশে দাঁড়ানো, ওরা যদি ওনাকে এই ব্যাপারে জানায় তাহলে আমাকে তো জেলে নিবে, এই রেস্টুরেন্টও নিয়ে নেবে। আচ্ছা, আমি দেখতেছি। ম্যানেজার বের হয়ে আসে। সিকিউরিটি গুলো দাঁড়িয়ে দেখতে থাকে, কোনো কথা বলছে না, চুপচাপ দেখতে থাকে। তখনই কাজটা কি ঠিক করলি? কোন কাজের কথা বলছিস? উনি একজন রাষ্ট্রপতি, ওনার জন্য তুই খাবার বানানোর অর্ডার পেয়েছিস। এর যে ভাগ্য ভালো আর তোর জন্য কি হতে পারে বল? এসব লোকদের জন্যই তো সাধারণ লোকজন সম্মান পায় না। উনি আবার তোকে কখন অসম্মান করলো? ম্যানেজার কি বলল শুনিসনি তুই? এত স্পেশালভাবে পারবো না কিছু করতে। যদি তোর খাবার ওনার কাছে ভালো লাগে তাহলে সরাসরি ওনার বাসায় রান্না করার জন্য তোকে অফারও করতে পারে। উনি অফার করবে আর আমি চলে যাব? তুই ভাবলি কি করে? সবাই তো চাই ছোট জায়গা থেকে বড় জায়গায় যাওয়ার জন্য। দেখ, আমি এখানে মাসে 60,000 টাকা বেতন পাই। তা দিয়ে আমি আর আমার পরিবারের হয়ে যায় নতুন করে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো ইচ্ছে নেই। তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে তো এই সুযোগ কখনো হাতছাড়া করতাম না। এর জন্যই তো এখনো পাসনি। আচ্ছা, তোর কেমন ছেলে পছন্দ? আমি যাকে বিয়ে করব তাকে অনেক সাধারণ হতে হবে। টাকা পয়সা মাসে যদি 20,000 রোজগার করে, মানুষটা যদি ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। কি বলিস? তোর যে রূপ তা দিয়ে তো তুই যে কোনো মন্ত্রী বা বড় বিজনেসম্যানকে তোর বিয়ে করার জন্য লাইন দিয়ে রাখবে। টাকাই কিন্তু সুখ হয় না। আমি টাকা পয়সা বাড়ি গাড়ির তুলনায় মানুষটাকে প্রাধান্য দেব। সবই তো বুঝেছি, তার কতক্ষণ লাগবে তোর? 10 মিনিট হয়ে যাবে। তা সিকিউরিটিগুলোকে ডাক দিয়ে বল ম্যানেজারকে আসার জন্য। রিয়া যখনই পেছনে তাকায় সিকিউরিটি গুলোকে দেখে রিয়া তো ভয়ে শেষ, কেননা সিকিউরিটি গুলো ওদের সব কথা শুনেছিল। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? ডাক ওদের। ওরা তো পিছনেই দাঁড়িয়েছিল। কি বলছিস? তাহলে তো আমাদের সব কথা শুনে ফেলেছে। এখন কি হবে? আচ্ছা, ম্যানেজ করতেছি। সিকিউরিটির সাথে কথা বলে ম্যানেজারকে নিয়ে আসে, খাবারগুলো দেখে সব ঠিক আছে কিনা। তাহলে এইগুলো প্যাকিং করে দিব কই? আগে আপনারা দুজন খাবার টেস্ট করুন,
যদি সব ঠিক থাকে তাহলে নিয়ে যাব। ইরা, খাবার টেস্ট করো তো। খাবার টেস্ট করে নেয়, সবকিছু ঠিক আছে। ম্যানেজারও দেখে, তারপর সে খাবার সিকিউরিটি গুলোর সামনেই প্যাকিং করে। এই নিন টাকা। তবে একটা কথা, যদি খাবারে কোনো সমস্যা হয়। ছি ছি, কি বলছেন স্যার? এরম কোনো কিছুই নেই। যদি থাকতো তাহলে তো আমাদের দুজনেই। খাবার রান্না করেছি, সে খাবারে বিষ মিশাবো, তা ভাবলেন কি করে? আপনার যে মুখ আর যেভাবে পটর পটর করতেছেন, আপনাকে কেউ মারা তো দূরের কথা, ধারে কাছেও কেউ আসতে চাইবে না। কি এত বড় অপমান আমাকে করলেন? ওনার অনেক শত্রু আছে, যার কারণে ওনার সব কিছু চেকিং করতে হয়। সেই সব আপনি বুঝবেন না। চলে আমরা। স্যার, খাবার কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন। ওটা তো খাওয়ার পরে স্যার নিজেই জানাবে। ঠিক আছে, বেশি লেট করবেন না, নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। ওরা তো চলে যায়। ম্যানেজারও ওনার রুমে, ইরা আর রিয়া বসে আছে। আমার তো অনেক ভয় লাগছে রে। ভয় কেন লাগবে তোর? যদি উনি তোর খাবার খেয়ে রেগে যায়। আরে ওই বুইড়া বেটা খাবারের স্বাদ কি বুঝবে? তুই বইরা দেখলি কই? ওনাকে তো টিভিতে অনেক দেখেছি, বয়স তো 60+ হবে। তা ওই বয়সের লোককে বুইড়াই তো বলবো। উনি যে চেঞ্জ হয়েছে সে খবর কি রাখিস? কি বলছিস? কবে চেঞ্জ হলো? 10 দিন আগেই তো চেঞ্জ হলো। তুই তো টেনশনে ফেলে দিয়েছিস। আমি আবার কি করলাম? আমি তো বুইড়া ভেবে এতগুলো কথা শুনিয়ে দিয়েছি। ভেবেছিলাম কোনো কিছু হলে একটু কান্নার অ্যাক্টিং করব, যেন উনি মেয়ে ভেবে মাফ করে দেয়, কিন্তু এখন তো তার উল্টো হলো। আল্লাহ জানে তোর কপালে এখন কি আছে। যদি তোর খাবার ওনার ভালো না লাগে তাহলে কিন্তু ইরা তুই শেষ। কি আর হবে, বড়জোর চাকরি যাবে। শুধু কি চাকরি যাবে, চাকরির সাথে তোকে যে জেলেও ঢুকিয়ে দিবে। আমি তাহলে ওই ন্যাকা কান্না শুরু করব আর বলবো। কি বলবি? বলবো আমি তো আপনার বউ বয়সী, আর আপনি তো আমার স্বামীর বয়সী, সেজন্য বউ ভেবে ক্ষমা করে দিন এবারের মতো। ইরা এমন কথা শুনে রিয়া হেসে গড়াগড়ি খাচ্ছে। এতে ইরা তো রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। তুই হাসছিস? এই ছাড়া আর কি করব? এমন একটা কথা বলেছিস যে না হেসে থাকতেই পারলাম না। একদম হাসবি না, আল্লাহ জানে আমার উপর খেপে না গিয়ে উল্টো জেলে না ঢুকিয়ে দেয়। ওইদিকে খাবার নিয়ে আসা হলো, পুরো খাবার টেবিলে দেওয়া হলো। খাবার খেয়ে আকাশের অনেক ভালো লাগলো। খাবার তো অনেক মজা হয়েছে। তা ওই শেফকে তো কিছু উপহার দিতে হয়। স্যার, ওই শিপ তো ভালো না। ভালো না মানে? কি করেছে? সিকিউরিটি পুরো ঘটনা বলতে থাকে। পুরোটা শোনার পরে কি বলো? আমার সম্পর্কে এতগুলো কথা বলেছে? জি স্যার। ওই শেফের ঠিকানা আমার চাই। তাহলে ওই রেস্টুরেন্টের ম্যানেজার থেকে নিয়ে নিব কি নাম্বার? ম্যানেজারের থেকে নিতে হবে না, এমনিতে খোঁজ নাও। ওকে স্যার। সন্ধ্যের দিকে আবহাওয়া ভালো হওয়াতে আকাশ তো চলে আসে। রাতে ওর রুমে আসার পরে ওর বাবা মাও আসে। এত লেট করলি যে? তোর না বিকেলের আগে আসার কথা ছিল? ওখানে আবহাওয়া তেমন একটা ভালো ছিল না, সেজন্য আমার আসতে লেট হয়েছে। আচ্ছা শোন, তুই তো যা হতে চেয়েছিস তা হতে পেরেছিস। তোমরা কি তাহলে? একদম ঠিক ধরেছিস। মা, সবাই মাত্র এলাম। তোমরা কি এখনই আমার? সব বাবা মাই তো চায় তার সন্তানদের। এখন না, যখন সময় হবে তখন। তোমরা এখন যাও এখান থেকে। ওনারা চলে যায়। পরের দিন আকাশ অফিসে আসে। আসার পরে সিকিউরিটি এসে একটা ফাইল দেয়। ঠিক আছে, এখানে। ওই শেফের ডিটেলস। ঠিক আছে, তুমি যাও তাহলে। যাওয়ার পরে পুরো ফাইলটা দেখতে থাকে। দেখে যা বোঝার বুঝতে পারে, কেননা সব ডিটেলস এখানেই আছে। সাথে মেয়েটার বাকি তথ্য তো আগেই শুনেছে। কিছুক্ষণ পর তাহলে তো দেখি কিছু একটা করতে হবে, কিন্তু কিভাবে কি করব? আচ্ছা, ওই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলতে হবে। সেই জন্য কল দেয় ম্যানেজারকে। তবে নিজের পরিচয় দেয়নি, অন্য পরিচয়ে কথা বলতে থাকে। দেখুন, আমাদের এখানে কিচিং রুমে কোনো লোক লাগে না। যাও একজন আছে, সে পরে এসে সব কাজ একসাথে করে দিয়ে যায়। এর বাইরে বাকি কাজগুলো মেশিনের মাধ্যমে করা হয়। দেখুন, যাকে রাখবেন তাকে কম বেতন দিলেও হবে। তাহলে ওনাকে সকালে পাঠিয়ে দেবেন। কথা বলি আগে সরাসরি। ঠিক আছে। সকালবেলায়
কোনো সিকিউরিটি না নিয়ে চলে আসে ম্যানেজারের কাছে, তবে ছদ্মবেশে, যেন দেখলেও চিনতে না পারে কেউ। স্যার আমার কথাই আপনাকে বলেছে। তুমি তো চাকরি করো একটা কোম্পানিতে, তার বাইরে কাজ করার কি বেশি দরকার? চাকরিতে তো বেতন কম পাই, আমি বরং বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করব। ঠিক আছে, তবে প্রতিদিন না আসলেও চলবে। সমস্যা নেই, আমি সুযোগ পেলে বা যখন কাজ হবে আমাকে কল দিবেন, আমি চলে আসবো তাড়াতাড়ি করে। ঠিক আছে, যাও তাহলে তুমি। ওখান থেকে বের হয়ে নিজের গেট আপ চেঞ্জ করে নেয়, কেননা নয়তো ওকে ওর সিকিউরিটিও চিনতে পারবে না কিছুক্ষণ পর। আমার না ভয় করছে, কি নিয়ে ভয়? গতকালের ব্যাপারটা নিয়ে। এত ভয় পাস না, তাছাড়া যদি ওইরকম কোনো কিছু হতো তাহলে এতক্ষণে লোক এসে তোকে উঠিয়ে নিয়ে চলে যেত। বলা তো যায় না, যদি আজকে এসে উড়িয়ে নিয়ে যায়। ওইরকম কোনো কিছুই হবে না, এ নিয়ে চিন্তা করিস না। যদি হয়ে যায় কালকের কান্নাটা অ্যাপ্লাই করে নিস। তুই কিন্তু মার খাবি এখন। আচ্ছা, যদি সত্যি সত্যি ওই লোকটা তোকে বিয়ে করতে চাই? তুই কি পাগল? আমি কি কেন বিয়ে করতে চাইবে? যদি বিয়ে করতে চাই তখন কি করবি? বললে কি আমি রাজি হব নাকি? তুই ওইসব বক বক বন্ধ করে রান্নার কাজটা কর। ঠিক আছে। কি নিয়ে তোমরা কথা বলছো? এই তো রান্না নিয়ে। কিন্তু আমি তো কোনো ছেলেকে নিয়ে কথা বলতে শুনলাম। আরে ভুল শুনেছেন। তা ইরা, তুমি চুপ করে আছো কেন? ও কিন্তু এমনিতেই কম কথা বলে। শুধু আমার সাথেই কেন কম কথা বলে? কেন কথা কম বলে তা কিন্তু আপনি জানেন। এখানে যারা কাজ করে সবাই জানে আমি ইরাকে পছন্দ করি। ওকে অনেকবার বলেছি, কিন্তু ও রাজি হয়নি। রাজি না হতে আপনি ওকে অনেক ধমকিয়েছেন, তার উপর ওকে এখান থেকে বের করে দিতে চেয়েছেন, কিন্তু সেসব আপনি পারেননি বলে ওকে কাজ পুরোপুরি না শিখিয়ে রেখেছেন। বাহ, তোমরা দেখি সবই জানো। না জানার কি আছে, আপনি হেড শেফ বলে আপনার মুখের উপরে কোনো কথা বলার সাহস কেউ দেখাচ্ছে না। যে দেখায় আপনি কোনো না কোনোভাবে তাকে শেখান না বা বের করে দেন। রিয়া, ওই লোকটার সাথে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু ইরা, তুমি আর যাই করো না কেন, আমি তোমাকে ছাড়ছি না। চাইলে তো তোমাকে অনেক আগেই এখান থেকে বের করে দিতে পারি, কিন্তু সেটা তো আমি করছি না। তা কেন করবেন? আমি চলে গেলে তো আমাকে আর দেখতে পারবেন না, সেজন্য বের না করে রেখেছেন। সবই যখন বুঝতে পেরেছো, তখন ফিরে আসলেই তো পারো। দেখুন, আপনি যা কিছু করেন না কেন, আমি আপনার সাথে আসা তো দূরের কথা, কথাও বলতে চাই না। চিন্তা করো না, খুব শিগগিরই তোমাকে আমার করে নিব আমি। সে সুযোগ কখনো হবে না। একদিন দেখবেন কেউ একজন এসে আপনার এই অত্যাচার থেকে আমাকে ঠিকই বাঁচাবে। অত্যাচার কোথায় করেছি? আমি তো শুধু... বললাম তো আপনার সাথে কথা বলতে চাই না আমি। সে কোনো কথা না বলে অর্ডার আসতে কাজ করতে থাকে। ওইদিকে আকাশ ওর কাজ শেষ করে বাসায় ফেরে। ওকে এত খুশি দেখাচ্ছে, ব্যাপারটা কি বলতো? আমি একটা চাকরি পেয়েছি। ওই, তোর মাথা কি ঠিক আছে? আমার কথার আবার কি হবে? তাহলে এরকম উল্টো পাল্টা কথা বলছিস কেন? আকাশ ওর বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, তাহলে তুই ওই মেয়ের প্রেমে পড়েছিস, তাই তো? প্রেমে কেন পড়তে যাব? তাহলে এরকম ভাবে সাফাই কর্মী হয়ে কেন যেতে চাইছিস? বললাম না, মেয়েটি বড়লোক আর পাওয়ারফুল ব্যক্তিদের মোটেও পছন্দ করে না। তাই বলে ওইভাবে যাবি? তোরও তো একটা মান সম্মান আছে। এইভাবে তুই ওখানে গেলে ও যদি তোকে চিনে যায়, তখন কি করবি ভেবে দেখেছিস? প্রথমত দেখি মেয়েটা কিরকম, তারপর না হয় দেখে নিব কি করা যায়। তাছাড়া আমি ছদ্মবেশ ধারণ করে যাব। দেখিস, ওই মেয়ের জন্য আবার বাকি কাজ ফেলে রেখে রাজ্যের মানুষের অসুবিধা করে বসিস না। ওইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ওইগুলো কোনো কিছুই হবে না। ঠিক আছে, যা তুই ভালো মনে করিস। পরের দিন অফিসে এসে সব কাজ করতে থাকে। কাজ শেষ করে বাসায় আসে, তারপর নিজেকে পুরো চেঞ্জ করে ফেলে। আপনি কোথায় যাবেন? আমি এখন যেখানে যাব সেখানে কোনো সিকিউরিটি যাবে না। এ হয় না স্যার, কারণ স্যার আপনার কিছু হয়ে গেলে এর দায়ভার আমাকে নিতে হবে। আপনাকে আমি একা ছেড়ে দিতে পারবো না। আচ্ছা, আমি একটা রেস্টুরেন্টে যাব, তুমি ওখানেই থাকবে, ভিতরে আসার কোনো প্রয়োজন নেই তোমার। ঠিক আছে স্যার। সিকিউরিটি একজন নিয়ে বের হয়ে আসে রেস্টুরেন্টের দিকে। তবে এই সিকিউরিটি এই রেস্টুরেন্টে ঘটে যাওয়া ব্যাপারটা জানে না, সেই জন্য ওকে গাড়িতে রেখে ভিতরে আসে। ম্যানেজার আকাশকে নিয়ে কিচেন রুমে আসে। এ লোকটা কে হো?
ও তো খাবার বানাতে পারে কিনা এটাই তো আমার সন্দেহ। ও খাবার বানাতে আসেনি। তাহলে কেন আসলো স্যার? ও এখানে ফ্লোর থেকে শুরু করে বাকি সবটা পরিষ্কার করবে। কিন্তু স্যার, একেই কেন রাখতে হবে? এখানে ম্যানেজার আমি, যা বলেছি তা শুনতে হবে। আকাশ, তুমি তাহলে কাজে লেগে পড়ো। ম্যানেজার যাওয়ার পরে শেফ তো আকাশকে নাজেহাল অবস্থা করে রেখেছে। ইচ্ছে করে ফ্লোরে ময়লা করে, আবার তার আকাশকেই পরিষ্কার করতে হচ্ছে। এভাবে কয়েকটা ঘন্টা অবস্থা কাহিল। দেখ কেমন লাগে। কিছুক্ষণ পর ইরার কাছে একটা চেয়ারে বসে পড়ে। ইরা কাজ শেষ করে এসে পাশেই বসে। আমার নাম ইরা, আর তোমার নাম? আমার নাম আকাশ। আচ্ছা, উনি কি সবার সাথে এরকম করে? উনি চায় না এখানে কোনো পুরুষ এসে কাজ করুক। পুরুষ কাজ করলে সমস্যা? আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা কি তাহলে? আমি তোমাকে কেন বলতে যাব বলো? তাছাড়া তুমি এখানে নতুন এসেছো, সেজন্য তোমাকে এসব বিষয় এখন জানতে হবে না। তবে একটা কথা, কিচেন রুমের বাইরে কোনো লোকের সাথে ভুলেও কথা বলবে না। কথা বলে সমস্যা কি? এখানে যত কাস্টমার আসবে বেশিরভাগ লাখপতি বা কোটিপতি। তো এতে আমি কি করব? বড়লোকরা গরিবদের মোটেও সহ্য করে না। তাহলে তোমার ভয় হচ্ছে ওরা আমার সাথে এরকম কিছু করবে? আগে যে ছেলেটা কাজ করছিল তাকে ওরা মেরেছিল, সেজন্য আমি তোমাকে সাবধান করলাম। বলার জন্য ধন্যবাদ তোমাকে। তবে একটা কথা মনে রাখবে, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, ওরা অনেক বড়লোক। সেজন্য ওরা সব সময় আমাদের উপরে এরকম জোর করে, অপবাদ দিবে, মারবে, এটাই ওদের কাজ। যার কারণে আমি বড়লোকদের মোটেও পছন্দ করি না। কিন্তু সব বড় লোক তো একরকম হয় না। 90% একরকম হয়, বুঝতে পেরেছো? দেখো, তোমাকে সাবধান করার দরকার, আমি সাবধান করেছি, বাকিটা এখন তোমার ইচ্ছে। আচ্ছা, সাবধানে থাকবো। কথা শেষ করার আগেই শেফ আবারও ডাক দেয়। জি, আসতেছি। তোর এত কথা কি ওর সাথে? উনি তো আমাকে কাজ সম্পর্কে বলেছিল। তুই সবার সাথে কথা বললেও ওর সাথে কথা বলবি না। কথা বললে সমস্যা কি? তাহলে তোকে আমি এই কিচিং রুম থেকে ধাক্কা মেরে বের করে দিব, কথাটা কিন্তু তুই মনে রাখিস। ঠিক আছে, মনে রাখবো। কথা শেষ করে কিচেন রুমে পরিষ্কার করতে থাকে। সন্ধে হয়ে আসতেই তোমার তো ক্ষুধা লেগেছে মনে হচ্ছে। খিদে তো পেয়েছে, কিন্তু নাস্তা করবো কোথায়? আরে, এখানে যে খাবারগুলো আছে এখান থেকে খেয়ে নিব। আর একজনের এটো খাবার আমি খাবো? আরে, ওটা হতে যাবে কেন? অনেকে তো বেশি অর্ডার করে, যার ফলে খেতে পারে না সবটা। সেজন্য যা খাওয়ার মতো সেটা আমরা খেয়ে ফেলি। না থাক, আমি এরকম খাবার খাই না। তুই কোন নবাবজাদা যে এগুলো খাবি না? আরে, রেগে যাচ্ছ কেন? মানুষ যেখানে খেতে পারে না সেখানে খাবার সামনে পেয়েও যদি না খাও তাহলে তো কোনো কিছু করার নেই। আমি এইসব খাবো না। না খেলে বাইরে গিয়ে খেয়ে আসো। তাছাড়া কতবার বলবো, আমরা একটু খাই না। অনেক কাস্টমার 2 থেকে 3টা পদ অর্ডার করে, কিন্তু অনেক সময় খায় 1 থেকে 2টা পদ, বাকিটা তো থেকেই যায়, তাই ওটা আমরা খেয়ে ফেলি। এখানে দোষের তো কিচ্ছু নেই। এই খাবার ফেলে দেওয়ার চেয়ে খেয়ে নেওয়াটা তো অনেক ভালো। তারপর আমি খাবো না। যেখানে ইচ্ছে হয় খেয়ে আয়। কিচেন রুম থেকে বের হয়ে চলে আসে বাহিরে। বাহিরে অন্য রেস্টুরেন্টে খেয়ে আবারও চলে আসে। তখনই একজন ভিআইপি লোকের সাথে ধাক্কা খায়। তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? ওই, তোর সাহস তো কম না, তুই আমাদের স্যারকে ধাক্কা দিয়েছিস? আমি তো ইচ্ছে করে দিইনি। ইচ্ছে করে দিসনি মানে? তুই এত তাড়াহুড়ো করে তোকে ভিতরে আসতে দিল কে? তোকে দেখে মনে হয় পকেটে 100 টাকাও হবে না, অথচ কথাবার্তা তো অনেক বড় বড় বলছিস। দেখুন, টাকা আছে বলে গরিবদেরকে মানুষ বলে মনে হয় না। তোদের মতো গরিব লোকেরা মানুষের কাতারে পুরিস না। এভাবে চেঁচামেচির আওয়াজ শুনে ম্যানেজার ওখানে চলে আসে। কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কেন হচ্ছে? এটা একটা 5 স্টার রেস্টুরেন্ট, কোনো সস্তা রেস্টুরেন্ট না। এখানে যেন কোনো চেঁচামেচি করবেন না। আগে বলুন এই ছেলেটাকে। ও তো সাফাই কর্মী, কিচেন রুমে ফ্লোর পরিষ্কার করে। কি, একজন সাফাই কর্মী হয়ে আমাদের সাথে এত উঁচু করে কথা বলার সাহস পায় কি করে ছেলেটা? কি হয়েছে ব্যাপারটা বলুন। আর তুই বল, কি করছিস তুই? আমি ভিতরে ঢোকার সময় ওনার সাথে একটু ধাক্কা লাগে। দোষটা ওনার ছিল, উনি কথা বলতে বলতে উল্টো দিকে হাঁটছিল। তোর সাহস তো কম না, তুই আমাকে দোষারোপ করছিস। স্যার, আমি দেখতেছি ব্যাপারটা। ওই, তুই ক্ষমা চেয়ে নে ওনার কাছে। আমি তো কোনো দোষ করিনি, তাহলে ক্ষমা কেন চাইবো? দেখেছেন আপনার লোক কিভাবে কথা বলছে? স্যার, বিষয়টা আমি দেখতেছি। ও
ওই তোকে ক্ষমা চাইতে বলেছি, ক্ষমা চেয়ে নে এক্ষুনি, নয়তো চাকরি এখনই যাবে। কথাটা শুনে খারাপ লাগেনি, উল্টো রাগ আরো বেড়ে গিয়েছে। কিন্তু এখান থেকে চলে গেলে ইরাকে আর দেখতে পারবে না, সেই জন্য ক্ষমা চেয়ে নেয়। আকবর ওর লোকেদের নিয়ে চলে যায়। তোকে না বলেছি বের না হতে? দোস্ত ওনার ছিল। দোষ ওনার হলেও ক্ষমা তোকেই চাইতে হতো। ওরা বড় লোক, ওরা আসে বলেই আমাদের হোটেলটা চলে। যদি ওনারা না আসে তাহলে তো হোটেল বন্ধ হয়ে যাবে। ওই আকবরের একটা ব্যবস্থা করতে হবে তাহলে। কি ভাবছিস, যা কাজে। কথা না বাড়িয়ে চলে আসে কিচেন রুমে, কিন্তু বাহিরে যে এত কিছু হয়ে গেল তা ভিতরে থাকা কেউই টের পেল না। এত লেট হলো কেন? খাবার বানাতে লেট হয়ে গেছে, সেজন্য খেয়ে আসতে দেরি হলো। আচ্ছা, একটা কথা বলো তো, কি কথা? তোমাকে দেখে সাফাই কর্মী কেন মনে হচ্ছে না? তাহলে কিরকম মনে হচ্ছে? মনে হচ্ছে অনেক হাই ফেলো। সেটা আবার কি? ও কিছু না, ওদিকে নোংরা হয়ে আছে, ওটা পরিষ্কার করে নে। কই নোংরা? কিছু মশলার গুঁড়ো পড়ে আছে, সাথে খাবারের কয়েকটা ফোঁটা জল। ওইগুলোই নোংরা। কিচেন রুমটা সব সময় পরিষ্কার রাখি আমরা। ঠিক আছে, করে দিচ্ছি। ওই সময় শেফ এসে দেখে ওরা কথা বলছে, সাথে আকাশ করতেছে। ইরা ওকে দেখিয়ে দিচ্ছে। ইরা, তুমি এখানে কেন? তো কোথায় থাকবো আমি? তোমার না আমার পাশে থাকার কথা? আমি কেন আপনার পাশে থাকবো বলেন? রান্না করা কি শেখার ইচ্ছে নেই? আমি যা যা পারি তাতে আমার অনেক কিছু হয়ে যাবে। তাছাড়া শুধু 3টা রেসিপি শুধু শেখার বাকি আছে, ওইগুলো আমার না শিখলেও চলবে। তার মানে তুমি আসবে না? কখনই না। আপনার পাশে দাঁড়ানোর থেকে এখানে বসে থাকা অনেক ভালো। বাহ, নতুন ছেলে ফেলে ভালোই পাখা গজিয়েছে তোমার দেখতেছি। দেখুন, বাজে কথা বলবেন না। আমি ঠিকই বলছি, এই ছেলেকে তো আমি এখান থেকে তাড়িয়ে ছাড়বই। কথা হচ্ছে আপনাদের মাঝে, সেখানে আমাকে কেন নিয়ে আসছেন? সব কিছুর মূলে তো তুই আছিস, সেজন্য আগে তোর ব্যবস্থা করতে হবে। আর ইরা, তুমি চাই করো না কেন, আমার কাছ থেকে দূরে সরে গিয়ে কতদিন থাকবে সেটাও আমি দেখব। শেফ চলে যায়। ইরা এবার চোখের পানি ছেড়ে দেওয়ার মতো অবস্থা। এইসব দেখে তো আকাশের আর বুঝতে বাকি রইল না, কিছু তো একটা ঝামেলা আছেই। পকেট থেকে রুমাল বের করে ইরার চোখের পানি মুছে দেয়। ইরা তো কোনো কিছু না ভেবেই কান্না করে দেয়। এমন আচরণে অনেক বেশি অবাক হয়। 2 মিনিট পর ইরা আকাশকে ছেড়ে দেয়। চোখে এখনো পানি, তাই চোখ মুছে দিয়ে কি হয়েছে? ওই লোকটা তোমার পিছনে কেন লেগে আছে? ইরা সবকিছুই বলতে থাকে। সবটা শোনার পরে এবার আকাশেরই রাগ উঠে যায় ও শেফের ওপরে। এত কিছু করার পরও তুমি এখানে পড়ে আছো? কি করব, এখানে বেতন অনেক ভালো। রেস্টুরেন্ট যদি চেঞ্জ করি তাহলে বেতন অনেক কম পাবো। তুমি যতটা সুন্দর, এতে করে যে কোনো বড় লোক পরিবারের ছেলেই তোমাকে বিয়ে করে নেবে, কোনো আপত্তি ছাড়াই। আমি যে বড় লোকদের মোটেও পছন্দ করি না। বড় লোকরা কি করেছে? আমার মা যখন আমার বাবাকে বিয়ে করে, আমার জন্মের 5 বছর পরে বাবা আমাদের ওনার বাড়ি থেকে বের করে দেয়। বের কেন করে দেয়? বাবা আরেকটা বিয়ে করবে, যাকে বিয়ে করবে সে আমাদের এই বাড়িতেই রাখবে না, সেজন্য বের করে দেয়। কিন্তু উনি কেন আরেকটা বিয়ে করতে চাইলেন? আসলে আমার মা তো গরিব ছিল, একটা সময় বাবার ব্যবসার কিছুটা লস হয়, সেজন্য উনি মাকে 20 লক্ষ টাকা ম্যানেজ করার জন্য বলে। কিন্তু মায়ের কাছে তো এতগুলো টাকা হবে না, সেজন্য উনি বের করে দেয়। ব্যাপারটা তা না। তখন বাবার অফিসে একজন মহিলা আসে, উনি বাবাকে 30 লক্ষ দিবে, তবে তার বিনিময় ওই মহিলাকে বিয়ে করতে হবে। এতে তোমার বাবা রাজি হয়ে গেল? একে তো ওনার টাকার দরকার ছিল, তার উপর মহিলার বয়সও হবে 30 থেকে 32 বছর, সেজন্য বাবা রাজি হয়ে ওই মহিলাকে বিয়ে করেছে। এসব কিছু কি তোমার বাড়িতে থাকা অবস্থায় করেছে? হ্যাঁ, এরপর 1 মাস না যেতে ওই মহিলা বাবার সাথে কথা বলে আমাদের বাসা থেকে বের করে দেয়। তোমরা পুলিশের কাছে যেতে? গিয়েছিলাম টাকা আর ক্ষমতার কাছে, পুলিশ কোনো কিছুই করেনি। তাহলে এই ছিল ধনীদের ঘৃণা করার তোমার একমাত্র কারণ? হ্যাঁ, আমিও চাই না আমার মায়ের মতো আমার জীবনেও এরকম কোনো কিছু ঘটে যাক। সেজন্য তুমি গরিব ভালো ছেলে খুঁজতেছ? ঠিক ধরেছ, কিন্তু ওই শেফের জন্য আমার জীবনটা নরক হয়ে যাচ্ছে। না পারছি কিছু করতে, না পারছি তা সইতে। বুঝতে পেরেছি, তা ম্যানেজারকে বলো। বলেছি, উল্টো শেফ চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে। এতে হোটেলের খাবারের মান ভালো হবে না, সেজন্য ম্যানেজারও চুপচাপ। তাহলে পুরো খেলাটাই ওই শেফ খেলতেছে। ওইসব নিয়ে ভাবি না, মাকে নিয়ে থাকতে পারলেই হয় আমার। কিন্তু এভাবে কতদিন? জানি না আমি ঠিক। তা তোমার পরিবারে কে কে আছে? এই তো
বাবা মা আর আমি। বোন বা ভাই নেই? না, ওই সব নেই। ওই কি নিয়ে এত কথা বলছিস তোরা? এমনিতে শেপের ব্যাপারটা নিয়ে কথা বলতেছি। ও আচ্ছা, তাই বল। ইরা চল, অর্ডার এসেছে, খাবার রান্না করতে হবে। ঠিক আছে আকাশ, তোমার তো কাজ শেষ, তুমি তাহলে যাও এখন। ওখান থেকে চলে যায়। তবে আকাশ ভালো করে বুঝতে পেরেছে ইরার মন জয় করতে হলে ওকে ইরার কাছাকাছি থেকে সাহস জোগাতে হবে। রেস্টুরেন্টের নিচে আসার পর স্যার, কলের উপর কল আসতে স্যার। কল রিসিভ করে কথা বলতে। স্যার, আর ম্যাম কল দিয়ে যাচ্ছে। আচ্ছা যাও। কথা বলতে বলতে গাড়িতে ওঠে। ওখান থেকে বের হওয়ার পরে ইরাও বের হয় ওখান থেকে। তখন ইরা, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আমি আপনার সাথে যাব না। আমার সাথে আসতে সমস্যা কি? সমস্যা আছে, তাছাড়া আমি আর রিয়া একসাথে চলে যাব। তো রিয়া কোথায়? ওর স্কুটি আনতে গেছে। রিয়াও ততক্ষণে চলে আসে। ওই উঠ, তাড়াতাড়ি করে বের হতে হবে তো। চল এখান থেকে। ওরা বের হয়ে চলে আসে। সে তো অনেক আগেই রেগে যায় রিয়ার উপর। সেই জন্য নিজের মনে একটা প্ল্যান করতে থাকে, সেটা আপনারা পরেও জানতে পারবেন। পরের দিন দুপুরের দিকে ইরা বের হয়। তখন আজকে এত তাড়াতাড়ি কেন বের হলি? একটু শপিংয়ে যাব। আমাকে কিছু কিনে দিবি? ঠিক আছে চল। ওরা তো শপিং করতে আসে। ওখানে এসে আকাশকে দেখতে পায়। ওটা আকাশ না? ওটা কিভাবে আকাশ হবে? ওর মতোই তো দেখতে। হ্যাঁ, কিন্তু আকাশ তো সাধারণ একটা ছেলে, অথচ এর গায়ের পোশাকের দাম দিয়ে তো আকাশের 3 থেকে 4 মাসের খরচ চলে যাবে। তাছাড়া সিকিউরিটি নিয়ে আকাশ চলাফেরা করবে নাকি? তাহলে ওর মতো দেখতে কে ছিল ওই ছেলে? একটা কাজ করি, কি কাজ? আমরা বরং ওর সাথে কথা বলে দেখি। হ্যাঁ চল, কিন্তু এত সিকিউরিটির মধ্যে কি দেখা করতে পারবো আমরা? পারবো কিনা জানি না, তবে চেষ্টা করে দেখতে তো পারি। ঠিক আছে চল তাহলে। ওরা ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটির জন্য কিছুতেই ঢুকতে পারেনি। সেই জন্য কথাও হলো না। ওদের দেরি হয়ে যাওয়াতে ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর আসলে এইটাই কি আকাশ? আরে ধুর, ও যদি আকাশ হতো তাহলে কি 10,000 টাকা বেতনে ক্লিনারের চাকরি করতে কি আসতো? কথাটা কিন্তু তুই ঠিক বলেছিস। আচ্ছা চল এখন। কিছুক্ষণ পরে চলে আসে রেস্টুরেন্টে। এসে কাজ করতে থাকে। আকাশ এসেছিল একটা কাজে। কাজ শেষ করে ওর বাসায় চলে আসে। কিছুক্ষণ পরে তোমরা কোথায় গিয়েছিলে? সেটা জেনে আপনার কি কাজ? তোমরা কি ভুলে যাচ্ছ আমি কে হ? আমরা ভুলিনি আপনি কে, তবে আপনি শুধু ভুলে যান। আমরা আপনার চাকর না, যেই কথায় কথায় আপনাকে কৈফিয়ত দিব। বাহ, দুজনের কথাই দেখি আগের তুলনায় অনেক বদলে গেছে। সময় সব সময় একরকম থাকে না, সেটা কিন্তু বুঝতে হবে আপনাদের। কিন্তু তোমরা নিজেরাই তো ভুলে যাচ্ছ এখানে আমার কথাই শেষ কথা। এইসব কথা অন্য কাউকে বলবেন, আমাকে বলার কোনো প্রয়োজন নেই আপনার। ইরা, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ। দেখুন, আপনি হেড শেফ বলে কেউ আপনাকে কিছু বলবে না, এই চিন্তা মাথা থেকে একদম ছেড়ে দেবেন। ঠিক আছে, এর শেষটা কিন্তু আমি দেখে নিব, মনে রেখো কথাটা। তা একান্তই আপনার ইচ্ছা। সন্ধ্যের দিকে আকাশ রেস্টুরেন্টে আসে। এসেই কাজ শুরু করে। কাজ শেষ হওয়ার পরে রিয়ার কাছে আসে। আরে কখন এলেন? এই তো 1 ঘন্টা আগে। তা ইরা কোথায়? ও তো 10 মিনিট আগেই বাসায় গেল। আমাকে তো একটু জানালেও না। আপনি যে এসেছেন তা তো আমরা জানি না। আচ্ছা বাদ দিন, তা বাসায় কেন গেল হঠাৎ করে? ওর মা আসলে একটু অসুস্থ হয়ে গেল তো, সেজন্য ও হসপিটাল গিয়েছে। নাম কি হসপিটালের? তুমি যাবে নাকি? হ্যাঁ, দেখে আসতাম। ঠিক আছে যাও তাহলে, আমি তো আসতে পারবো না। আচ্ছা ঠিকানা বলুন। কিছুক্ষণের মধ্যে চলে আসে হসপিটালে। আকাশকে দেখেই জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সেজন্য আন্টি কি তাহলে? মায়ের অবস্থা অনেক বেশি খারাপ, 3 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। তাহলে অপারেশন করতে সমস্যা কি? 5 লক্ষ টাকা লাগবে। ম্যানেজারের সাথে কথা বলেছি আমাকে 3.5 লক্ষ দেওয়ার জন্য, কিন্তু সে পারবে না। আমার কাছে 1 লক্ষ ছিল, রিয়ার থেকে 50,000 নিলাম। বাকি টাকার জন্য অপারেশন আটকে আছে। আরে সামনে এই টাকার জন্য এরকম কাঁদতেছো? আমাকে বলেই তো পারতে। তুমি
নিজেই তো পাও 10,000। আমাকে 5 মিনিট সময় দাও, দেখবে 30 মিনিটের ভিতরে তোমার মায়ের অপারেশন শুরু হয়ে যাবে। সেটা কিভাবে? তুমি রিল্যাক্স হয়ে বসো, আমি ডক্টরের সাথে কথা বলে আসতেছি। ডক্টর কাছে আসে, ওখান থেকে সবটা জেনে একটা কার্ড এগিয়ে দেয়। কার্ড দেখে ডক্টর তো অনেক খুশি হয়ে যায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আপনি আমার সামনে। যত তাড়াতাড়ি পারেন ওনার অপারেশন শুরু করেন, কোনো কিছুর কমতি যেন না হয়। কি যে বলেন না স্যার, আপনি যখন বলছেন তখন সেখানে আমি নিজেই অপারেশন করব। আপনাকে কোনো কিছু নিয়ে মোটেও চিন্তা করতে হবে না, আমি নিজে দাঁড়িয়ে থেকে সবটা করব। ওকে, তাড়াতাড়ি যান। তবে একটা কথা, আমার পরিচয় যেন কেউ না জানে। যদি রোগীর মেয়ে জিজ্ঞেস করে তখন কি বলবো? ওটা আমি সামলে নেব। ঠিক আছে স্যার। ডক্টর নার্সদের অপারেশন কেবিন রেডি করতে বলে। কিছু নার্স এসে ইরার মাকে নিয়ে যাচ্ছে। ইরা জিজ্ঞেস করাতে ওরা কোনো কিছুই বলেনি, সেই জন্য পিছনে এসে দেখে অপারেশন রুমে নিয়ে এসেছে। আকাশ, ওরা মাকে কোথায় নিয়ে যাচ্ছে? আন্টির অপারেশন হচ্ছে, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু টাকা তো ম্যানেজ হয়নি, তাহলে অপারেশন হলো কি করে? উফ, তুমি এসব নিয়ে ভেবো না তো। 3 ঘন্টা পরে ডক্টর বের হয়ে আসে, তবে ইরার মুখে তো চিন্তার অনেক ছাপ। বোঝেনি তো, মা বলে কথা। ডক্টর, মা ঠিক আছে তো? চিন্তা করবেন না, আপনার মা এখন ঠিক আছে। শুধু ওনাকে 10টা দিন রেস্ট নিতে হবে, ওনার দেখাশোনা করতে হবে ঠিক মতো। আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি মায়ের খেয়াল ঠিক রাখবো। পরের দিন ওনাকে রিলিজ করে দেওয়া হয়। টাকা দিয়েছিল কিন্তু ডক্টর তা নেয়নি। হসপিটাল থেকে আকাশ সহ বাসায় নিয়ে আসে। ওখানে 2টা রুম, সাথে একটা ড্রয়িং আর কিচেন রুম। এক কথায় ছোট একটা বাসা। অনেক ছোট বাসা, বুঝতেই তো পারছো, মা আর আমি থাকি। বুঝতে তো পেরেছি। তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। মা তো ঘুমাচ্ছে, তুমি দরকার হলে আমার রুমে কিছুক্ষণ রেস্ট নাও। তোমারও তো রেস্টের দরকার আছে। আমি মায়ের সাথে আছি। আকাশ ও ইরার রুমে এসে কিছুক্ষণ ঘুমায়। ততক্ষণে ইরাও ঘুমায়। 4টা ঘন্টা পর আকাশের কল আসে, সেই জন্য উঠে ফ্রেশ হতে যায়। এসে ইরার কাছে আসে। আমাকে বের হতে হবে। আমি রান্না করতেছি, খাবার তো খেয়ে যাবে। জরুরি কাজে যেতে হবে, 3 দিন দেখা হবে না। তা কোথায় যাবে? কোথায় যাব তা আমি এখনো জানি না। সত্যি, তুমি যদি সাহায্য না করতে তাহলে আমার যে কী হতো আমি নিজেও তা জানি না। আরে এভাবে বলো না, ওয়াশরুমটা সবসময় গোছানো রাখবে। ওয়াশরুম আবার কিভাবে গোছায়? আগে দেখে আসো, তাহলে বুঝতে পারবে। এই বলে আকাশ বের হয়ে যায়। ইরাও ওয়াশরুমে এসে খুঁজতে থাকে কি গুছাবে। তখন ইরার চোখ পড়ে, তা দেখে ইরা নিজেই লজ্জা পায়। এদিকে বাসায় ফিরে আসে, এসে গোসল শেষ করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে। স্যার, আপনার জন্য আলাদাভাবে বিমান রাখা হয়েছে। যদি কোনো বিপদ হয়? আমাদের নিরাপত্তার জন্য 4টা ফাইটার জেট সাথে থাকবে। সব কিছু ঠিকভাবে করা আছে তো? জি স্যার, সব ঠিকভাবে করা আছে। ওরা বিমানে উঠে পড়ে। কয়েক ঘন্টা পরে চলে আসে আমেরিকা। ওখানে 2 দিনের একটা মিটিং আছে, যার কারণে এখানে আসা। তবে এখানে শুধু আকাশ না, প্রতিটা দেশের প্রধান এখানে এসেছে। এই মিটিং এ তারা তাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এইসব বিষয়ে চিন্তাধারা নিয়ে আলোচনা করবে। কিছুক্ষণ পরে, স্যার, আমাদের জন্য এই হোটেলটা ঠিক করা হয়েছে, এখানে সবাই থাকবে। নিরাপত্তা নিয়ে কোনো? এই দেশে যখন এসেছি তখন এরা এইসব নিরাপত্তা ঠিক করেছে, তারপরেও আমরা তো আছি। আচ্ছা, যখন নিরাপত্তা আছে তখন তোমরাও ঘুমাও। ঠিক আছে স্যার। ওইদিকে বস বস, একটা খবর পেয়েছি। কি খবর বল। সব দেশের প্রধান একটা মিটিং ডেকেছে। কি বলছিস? তাহলে তো এটা অনেক খুশির সংবাদ। কবে মিটিং তা জেনে নে, তারপর আমি লোক রেডি করতেছি। কিন্তু বস, ওই দিন তো কোরা সিকিউরিটি থাকবে। কি বলছিস? তা তো থাকবে জানিস, সমস্যা কি? আমরা 300 জন লোক নিয়ে আক্রমণ করব। বস, ওই দিন আমাদের দেশের 2000 আর্মি থাকবে ওই অফিসের বাইরে, ভিতরে থাকবে আরও 1000। এর বাইরে বাকি বাহিনী তো আছে। এক কথায় 20,000 নিরাপত্তা কর্মী থাকবে। কি বলিস? তাহলে ডুববো কিভাবে করে? আমরা রিপোর্টার ভেসে ভেসে ঢুকে যাব। তারপর সুযোগ করে সবকিছু নিজেদের আয়ত্তে নিয়ে আসব। কারণ অন্তত 10টা দেশে 10 জন প্রধানমন্ত্রীকে যদি আমরা নিজেদের আয়ত্তে রাখতে পারি, তাহলে এই দেশের সরকার আমাদের মালামাল করতে বাধ্য। তাহলে প্ল্যান করতে হবে।
চল তাড়াতাড়ি করে প্ল্যান করি। এরা নিজেদের মতো করে সবকিছু প্ল্যান করতে থাকে। পরের দিন সব দেশের প্রধানদের ওই অফিসে নিয়ে আসা হয়। সেখানে অনেক দেশের রিপোর্টারও ছিল। সেখানে ডেনিও আসে, সাথে ওর 5 জন লোককে নিয়ে আসে। বস, এখন কি করব? আগে সবার একসাথে আসুক, তারপর না হয় একটা ব্যবস্থা করব। ঠিক আছে বস। কিছুক্ষণ পরেই ভাষণ শুরু হয়। সবাই সবার ভাষণ দেওয়া শুরু করে। অনেকটা সময় পার হয়ে যায়। তখন বোমাগুলো কি এনেছিস? ওইগুলো তো গাড়িতে। গাড়িতে কেন রেখে এসেছিস? এত কড়া সিকিউরিটি ভিতরে আমরা যে আসতে পেরেছি, এটাই তো অনেক কিছু। এখন তাহলে কি করা যায় বল? আমরা বরং এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে গেলে কি সব সমাধান হয়ে যাবে? এছাড়া কি করব? ভালো করে চারপাশে তাকিয়ে দেখেন, কত লোক এখানে আছে। এরা যদি একটা করে গুলি করে, শরীরের কোথাও জায়গা থাকবে না। এখন তাহলে মিশন শেষ না করেই? ওরা তো হোটেলে থাকবে, আমরা বরং হোটেলে আক্রমণ করব। ঠিক আছে, তাই হবে। ওরা ওখানে কোনো ঝামেলা আর করেনি। কিছুক্ষণ পরে অনুষ্ঠান শেষ হয়ে যায়। যে যার মতো করে হোটেলে চলে আসে। এখানে সিকিউরিটি কম থাকবে। ঠিক ধরেছেন, সব মিলে 200 সিকিউরিটি এখানে থাকবে। আমরা তো 300 জন আসবো। তাহলে আজ রাতেই হামলা করব। ঠিক আছে বস। রাতের বেলায় ডেনি ও লোকেদের নিয়ে পুরো হোটেলটা ঘিরে রাখে। কাউকে মারা যাবে না, আমরা পুরো হোটেলটাকে জব্দ করব, সিকিউরিটি সবাইকে মেরে ফেলবো। ঠিক আছে বস। কিছুক্ষণ পরেই শুরু হয় কাজ করা। ওরা একে একে সিকিউরিটিদের মারতে থাকে। অনেকটা সময় পরেই সিকিউরিটিও হামলা করতে থাকে। ওরা টের পেয়ে গিয়েছে। যাই করি না কেন, ওদের কোনোভাবেই ছাড় দেওয়া চলবে না। ঠিক আছে বস। ওরা গুলি করতে থাকে। এভাবে অনেকটা সময়ের মধ্যে কিছু সিকিউরিটি মারা যায়, আর ডেনিরও অনেক লোক মারা যায়। আমাদের তো 50 জন লোকের মতো জীবিত আছে। কি করবো বস? ওদের গুলি করলেও পোশাকের জন্য ওদের শরীরে গুলি লাগে না। এই অল্প লোক নিয়ে তো ফেরে উঠবো না। কি করা যায় এখন? বস চলুন এখান থেকে পালিয়ে যাই আমরা। পালিয়ে বের হব কোথায়? পিছনে দরজা দিয়ে পালাই চলুন। কিছুক্ষণের ভিতরে সিকিউরিটি আরো চলে আসবে। তাড়াতাড়ি করে চল তাহলে। ওরা বের হয়ে আসে। ওইদিকে পুরো হোটেলের সবাই ভয় পেয়ে আছে। কেউ তো বুঝতে পারছে না বাইরে কি হচ্ছে, কেননা কাউকে বাইরে বের হতে দেওয়া হয়নি। ওই রাতের ঘটনা ওখানেই চাপা দেওয়া হয়। কোনো নিউজ টেলিভিশনের মধ্যে কোনো কিছু জানানো হয়নি। সকালবেলায় স্যার, এবার আমাদের বের হতে হবে। বাইরে কোনো বিপদ হবে না তো? বিপদের কোনো আশঙ্কা নেই। ঠিক আছে, চলো তাহলে। এরাও এক এক করে বের হতে থাকে। ওইদিকে ইরাও মায়ের সেবা যত্ন করতে থাকে। মাঝে মাঝে আকাশও কল দিয়ে কথা বলে। কিছুক্ষণ পরে ইরা, আমার অপারেশনের জন্য এতগুলো টাকা কোথায় পেলি? টাকার ব্যবস্থা আকাশ করেছে। এই ছেলেটাকে? ইরা ওর মাকে সবটা বলে, কিভাবে ওর সাথে পরিচয় হয়, কিভাবে ওকে সাহায্য করেছে, এই সব কিছুই বলতে থাকে। ছেলেটাকে একবার বাড়িতে নিয়ে আয়। ও কিছুটা দূরে আছে, কালকে হয়তো আসবে। যখন আসবে নিয়ে আসিস বাসায়। ঠিক আছে, আনবো। তুমি এখন ঘুমাও। ওইদিকে সে প্রিয়ার কাছে আসে, এসে ওকে ইরার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তা শোনার পরেই ওর মায়ের এত কিছু হয়ে গেল, অথচ আমাকে জানালে না। আপনি কি ওর আত্মীয় যে আপনাকে সব কথা বলতে হবে? তাই বলে আমার থেকে লুকালো? এত বড় কথা! এতগুলো টাকা ম্যানেজ করলো কি করে? আমি দিয়েছি 50,000, বাকিগুলো জানি না কিভাবে ম্যানেজ করলো। তো কবে আসবে কিছু কি বলেছে? 3 দিন পরে আসবে। ওইদিকে পরের দিন আকাশ দেশে ফিরে আসে। এসে বাসায় ফিরে রেস্ট করতে থাকে। দুপুরে ইরা কল দেয়। হ্যাঁ বলো। বাসায় ফিরেছো? এই তো 1 ঘন্টা হলো ফিরে এসেছি। বিকালে ফ্রি আছো? আছি তো। কেন, কিছু বলবা? আমার বাসায় আসতে পারবে? তোমার বাসায় হঠাৎ? আন্টি আবার? আম্মুই আসতে বলেছে। আচ্ছা, আমি সন্ধ্যের দিকে আসবো। সন্ধ্যের দিকে আকাশ কিছু ফল নিয়ে ইরাদের বাসায় আসে। আসসালামু আলাইকুম। এখন কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কিছুটা। তুমি কেমন আছো? দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। না আন্টি, ঠিক আছে আমি। ইরা, নাস্তা নিয়ে আয় ওর জন্য। আকাশ, তুমি আর মা কথা বলো, আমি আসছি। ইরার মায়ের সাথে অনেক কথা বলতে থাকে। ইরার মা তো ইরার জন্য আকাশকে অনেক ভালো লাগে, কিন্তু হঠাৎ করে বললে সমস্যা হবে কিছুটা, সেই জন্য আর বলেনি। তাছাড়া সবেমাত্র পরিচয় হলো।
একটু পরে ইরা আসে নাস্তা নিয়ে। খাওয়া শেষ হলে আন্টি আমি তাহলে এখন আসছি। আজকে থেকে যাও। না আন্টি, এখানে থাকা ঠিক হবে না। কি বলো, বাসা কি ছোট লাগছে তোমার কাছে? না আন্টি, ওইসব বলিনি। আপনারা মা আমি যদি থাকি পাশের ফ্ল্যাটের লোকেরা কি বলবে বলুন? কে কি বললো তার দিকে কান দেই না আমরা। পরেতে কিছু হলে ইরারই বদনাম হবে। আরে কিছু হবে না, তুমি আমার রুমে ঘুমিয়ে যেও, তোমরা কথা বলো, আমি খাবার রান্না করতেছি। ইরা রান্না করতে থাকে, আকাশের সম্পর্কে কথা বলতে থাকে। কথা বলার সময় আরো অনেক কিছু এক এক করে জিজ্ঞেস করতে থাকে। কিছুক্ষণ পর তাহলে তো তুমি ভালোই আছো। জি আন্টি, অনেক ভালোভাবে আছি আমি। তুমি এই সাফাই কাজ না করে অন্য কোনো কাজ করো। কেন আন্টি, এই কাজের সমস্যা কি? সমস্যা বলতে বেতন কম তো, যে টাকা পাও তুমি নিজেই তো ঠিক মতো চলতে পারছো না মনে হচ্ছে। না আন্টি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা তুমি বিয়ে কেন করছো না? ওই রকম কোনো মেয়ে এখনো পাইনি। কি বলো, তুমি তো দেখতে খারাপ না। সে তো আমি জানি। তাহলে যে বললে মেয়ে পাচ্ছ না। একজনকে তো পছন্দ করি, কিন্তু সে আমাকে পছন্দ করে কিনা সেটাই জানার জন্য অপেক্ষা করতেছি। তা কে সে মেয়ে? তাহলে আমিও সাহায্য করব তোমাকে। আপনি সাহায্য করলে তো পুরো কাজটা হয়ে যায় তাড়াতাড়ি করে। আমি ঠিক বুঝলাম না। তোমাদের কথা বলা শেষ হলে এবার খেতে চলো। আরে আকাশ একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটিকে এখনো বলেনি। সত্যি বলছো? তাহলে সে মেয়ের ঠিকানা দাও, আমি আর মা মিলে মেয়েটিকে রাজি করাবো। যদি মেয়েটি রাজি না হয়? তুমি কি দেখতে খারাপ নাকি যে রাজি হবে না? তারপরও রাজি না হতে পারে। এত চাপ নিও না, আমি নিজে ওই মেয়ের সাথে কথা বলে রাজি করাবো। তুমি শুধু আমাকে ওর ছবি আর ঠিকানা বলো। আচ্ছা, খাওয়া শেষ হলে দেখাবো। ঠিক আছে। খাবার খাওয়া শেষ, ইরা ওর মাকে শুইয়ে দিয়ে আকাশের কাছে আসে রুমটা গোছানোর জন্য। তখন এবার তোমার ভালোবাসার মানুষটার ছবি দেখাও। আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে ছবি দেখবো কি করে? আগে বন্ধ তো করো। চোখ বন্ধ করে, তারপর ওকে আয়নার সামনে এনে দাঁড় করায়। চোখ খুলবো কি? হুম হুম। হ্যাঁ, তবে ছবি দেখার পরে কোনো প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, করবো না কোনো প্রশ্ন। ইরা চোখ মেলে সামনে তাকায়। সামনে ইরা নিজেকে দেখতে পারবে তা কখনো ভাবেনি, কেননা ওর চোখ বন্ধ থাকাতে বুঝতে পারেনি ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছিল। আশেপাশে তাকিয়ে আকাশকে দেখতে পায়নি। নিজেকে এভাবে দেখে বুঝতে বাকি রইল না আকাশ ঠিক কি বোঝাতেই চেয়েছিল। লজ্জায় এবার ইরার মুখটাও লাল হয়ে যায়। নিজের বিছানায় শুয়ে আছে, তখনই ইরার মা ডাক দেয়, সেই জন্য রুমে আসে। কি রে, এতক্ষণ লাগে? আমি রুমে শুয়েছিলাম। তুমি রুমে হলে আকাশ কোথায়? ও চলে গেছে। এত করে বলছি তাও থাকলো না। হয়তো ওর কোনো কাজ পড়ে গেছে, সেজন্য চলে গেছে। আচ্ছা তাহলে তুই ঘুমা। রুমে এসে কল দেয় আকাশকে। কল রিসিভ করে যাকে দেখেছো তাকে আমি ভালোবাসি। এবার সে মেয়েকে মানিয়ে নিয়ে রাজি করার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। রাজি করিয়ে আমাকে জানাও। কোনো ছেলে যে এইভাবে কাউকে প্রপোজ বা পছন্দ করে, এভাবে তাকে জানাতে পারে, তা আজকে জানতে পারলাম। আরও অনেক কিছু আছে যা এখনো জানো না। আচ্ছা যাই হোক, তুমি তাহলে রাজি করিয়ে আমাকে জানাইও, আমি উত্তরের অপেক্ষা থাকবো। কল কেটে দেয়। কিছুক্ষণ পরে আকাশ বাসায় ফিরে আসে। ইরা তো কি করবে তা বুঝে উঠতেই পারছে না। সকালবেলায় ইরা, তুই রেস্টুরেন্টে যাবি কখন? কেন মা, কিছু কি লাগবে? লাগবে বলতে 4 দিন ধরে যাস না, এরকম হলে চাকরি না আবার চলে যায়। আমি ম্যানেজারের সাথে কথা বলে ছুটি নিয়েছি। যাক ভালো করেছিস। তা আকাশ ওই মেয়েটার সম্পর্কে তোকে কিছু বলেছে? তুমি হঠাৎ ওই কথাটার উপরে পড়ে আছো কেন বলো তো? ছেলেটা আমাদের এত বড় উপকার করলো, আমাদের তো উচিত ওর একটা ব্যবস্থা করা। ওইসব নিয়ে পরেও ভাবতে পারবে। মেয়েটার নাম বা ঠিকানা তো বলবি? কয়েকদিন পরে জানাবো তোমাকে। আকাশ কি আর আসবে এখানে? জানি না এই বিষয়ে, যদি আসে তাহলে তো দেখতেই পারবে। আচ্ছা ঠিক আছে। ওই দিন আকাশ অফিসে আসে, এসে কাজ করতে থাকে। রেস্টুরেন্টের সেফের কথা মনে পড়লো তখন। তোমাকে একজনের নাম আর ঠিকানা দিচ্ছি। এই লোকটার সম্পর্কে আমার সব তথ্য চাই। স্যার আজকেই কি লাগবে, না অন্য কোনো দিন দিলেও চলবে? আজকে হলে ভালো হয়। স্যার কয়েকটা ঘন্টা সময় দিন আমাকে। 4 ঘন্টা পরে শেফের সম্পর্কে সব তথ্য নিয়ে আসে। সবটা পড়ে দেখতে থাকে।
ছেলেটা পরিবার তো ভালোই দণ্ডী। সেটাই তো দেখতেছি। তাহলে এই শেফের কাজ কেন করতেছে? সেটাই তো এখন জানার বিষয়। আচ্ছা স্যার, চলি তাহলে। পরের দিন আকাশ আবারও কিছু ফল নিয়ে আসে ইরাদের বাসায়। ওখানে এসে রিয়াকে দেখে একটু অবাক হয়। কি ব্যাপার, রেস্টুরেন্ট থেকে সোজা বাসেও এন্ট্রি নিয়ে ফেলেছেন? রিয়া, কে এসেছে? আপনার মেয়ের হবু জামাই। কি বললি, শুনতে পাইনি। উফ আন্টি, দেখলেই চিনতে পারবেন। আরে তুমি এসেছো, বসো এখানে। আপনারা কথা বলুন, আমি ইরাকে একটু সাজিয়ে দেই। ওকে সাজানোর কি আছে? বারে, জামা এসেছে বউকে দেখার জন্য, একটু না সাজলে কি হয়? কি বলছো রিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। আন্টি, আপনাকে কোনো কিছু বোঝাতে হবে না, আপনি যেভাবে আছেন সেভাবেই থাকেন। ইরার মায়ের সাথে কথা বলতে থাকে। রিয়া এসে ইরাকে আকাশের সাথে আসার ব্যাপারটা বলে। ইরা, তুই কি সত্যি আকাশকে? ছেলে তো খারাপ না, দেখতে ভালো। তুই একজন শেফ হয়ে ওর মতো সাফাই কর্মীকে ভালোবাসিস? আমি তো তোকে আগেও বলেছি, মানুষ যদি ভালো হয়, তার কাজও যদি ভালো হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। তুই তোর সম্পর্কে কোনো কিছুই জানিস না। যতটুকু জেনেছি এতেই আমার হয়ে যাবে। তার উপর ও যেখানে মায়ের জীবনটা বাঁচালো, এত কিছু করার পরও আমি ওকে না বলে কি করে বল? কথাটা তো ঠিক বলেছিস তুই। তেমনই। তা কি করেছে? গল্প করতেছে। আচ্ছা, তুই কি ওকে হ্যাঁ বা না কোনো কিছু কি জানিয়েছিস? এখনো কিছু বলেনি, তবে জানাবো কিছুদিন পরে। এখন চল। এসে ওরাও আড্ডা দিতে থাকে। সন্ধ্যের পরে চলে যায় আকাশ। পরের দিন ইরা যখন কাজে আসে তখন ইরা, তোমার মা কেমন আছে? আছে এখন ভালো। রিয়ার কাছে শুনেছি টাকার অনেক দরকার ছিল তোমার। তুমি টাকার জন্য আমাকে বলতে পারতে, আমি তোমাকে টাকা দিতাম। প্রয়োজন পড়েনি বলেই তো আপনাকে জানাইনি আমি। আচ্ছা, তোমার বাসায় যাব তাহলে। আমার বাসায় আপনি কেন যাবেন? তুমি এটা কোন কথা বললা? তোমার মায়ের এত বড় একটা অপারেশন হয়েছে, সেখানে আমি না এসে কি পারি? আপনাকে তো মানা করতেছে, তারপর কেন যেতে চাইছেন? তোর এত সাহস হয় কি করে আমি বুঝতে পারছি না। আমার সাহসের পরীক্ষা নেওয়ার মতো যোগ্যতা আপনার এখনো হয়নি। তোর চাকরি কিভাবে থাকে সেটা আমি দেখে নেব। যদি ওর চাকরির কিছু হয় তাহলে আমিও চাকরি ছেড়ে দিব। ইরা, এটা কোন কথা বললে তুমি? একটা সামান্য সাফাই কর্মীর জন্য তুমি আমাকে এত বড় একটা কথা বলতে পারলে? পেরেছি। আপনার সাথে তো এমনিতেই আমার কথা বলতে ইচ্ছে হয় না, তাও টুকটাক কথা বলতেছি। এইটাও তো আপনার জন্য অনেক বেশি। কি এত বড় অপমান করতে পারলে? আচ্ছা, শুধু শুধু কেন নিজের সম্মান নষ্ট করতেছেন বলুন তো? ইরা, তুমি ওকে দিয়ে এভাবে আমাকে অপমান না করালেও পারতে। সব জায়গায় যে অধিকার দেখাতে হয় না, সেটা তো আপনি ভুলে যান। আচ্ছা, ওনার সাথে কথা বলে কাজ নেই। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তোকে আমি দেখে নেব, কথাটা মনে রাখিস তুই। রাতে ইরা আকাশের সাথে বের হয়। ইরাকে বাসায় পৌঁছে দিয়ে রওনা দেয়। তখন রাস্তার মধ্যে কিছু লোক রাস্তা আটকে দাঁড়ায়। গাড়ি কেন থামালেন? সামনে 5 থেকে 6 জন লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। ওদের প্রাণে মারার কোনো দরকার নেই, শুধু হসপিটালের জন্য কয়েকটা মাস শুয়ে থাকে তার ব্যবস্থা করো। কি বলেন স্যার? আপনার উপরে আক্রমণকারীদের সরাসরি মেরে ফেলা হয়, সেখানে বলছেন? যা বলেছি তা করো। ওরা কোনো সন্ত্রাসী না, সেজন্য কিছুদিনের জন্য হসপিটালে ওদের পাঠিয়ে দিলেই হবে। ঠিক আছে স্যার। ওরা গাড়ি থেকে নেমে লোকগুলোর কাছে আসে। ওদের দেখে এদের তো প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা। কয়েকটা পালাতে যাবে, ওরা ওপরে গুলি করাতে ভয় ওরা ওখানেই দাঁড়িয়ে যায়। যদি আর এক পাশ সামনে গিয়েছিস তাহলে কিন্তু মেরে ফেলবো তোদের। প্লিজ স্যার, আমাদের মারবেন না, আমরা কোনো দোষ করিনি। দোষ না করলে তোরা এখানে লাঠি হাতে কেন দাঁড়িয়ে আছিস? আমরা তো এসেছি একজনকে লাঠি দিয়ে মারতে, তার জন্য অপেক্ষা করতেছি। তা সে কে, তা কি জানিস? তা জানে না, তবে বলেছিল এই রাস্তা দিয়ে আসবে, সাদা শার্ট পরে। তাকে যেন 1 মাসের মতো হসপিটালে শুইয়ে রাখি। এবার তোদের শোয়ার ব্যবস্থা করতেছি আমি। প্লিজ স্যার, আমাদের ছেড়ে দিন। সিকিউরিটি গুলো ধরে ওদেরই লাঠি দিয়ে ওদেরই মারতে থাকে। কিছুক্ষণ মারার পর একটা অ্যাম্বুলেন্স খবর দিয়ে ওদের হসপিটাল পাঠিয়ে দেয়। স্যার, কাজ হয়ে গেছে। এবার চলো তাহলে। কিন্তু ওদের যে লোকটা পাঠালো তাকে এখন ধরতে হবে। আমি জানি সে কে, তোমরা এই নিয়ে ভাবতে হবে না। চলো এখন বাসায়। ঠিক আছে স্যার।
চলে আসে বাসায়। ওইদিকে সে জানতে পারে যে ওদের যাদের পাঠিয়েছে তারা এখন হসপিটালে আছে। তোমরা 6 জন মিলে একজনের সাথে পারলে না? ওরা তো সব সিকিউরিটি ছিল, হাতে ছিল বড় বড় বন্দুক। মারের কারণে কি উল্টো পাল্টা বলছিস? ঠিকই বলছি আমরা। হসপিটালের বিল আমি পাঠিয়ে দেব। কথা শেষ করে ভাবতে থাকে। পরের দিন রেস্টুরেন্টে ওরা এক এক করে বসে আছে। ইরা, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? আমার উপরে কেউ হামলা করেছিল। কি বলো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? ক্ষতি করতে তো চেয়েছিল, কিন্তু তা পারেনি। কি বলো? তোমার উপর কে করলো হামলা? ওই যে উনি। আমি কেন তোমার উপরে হামলা করাতে যাব? আপনি ছাড়া আর কারো এত সাহস হবে না। আমি কোনো হামলা করাইনি। ছি, আপনি এত নিচে নামতে পারলেন? আরে আমি কোনো কিছুই করিনি। যদি নাই করে দেখেন, তাহলে গতকাল রাতে যে লোকগুলোকে কল দিয়েছেন তারা কারা ছিল? আমি কই কাকে কল দিয়েছি? তাহলে এটা শুনুন ভালো করে। রাতে শেফার ওই লোকগুলোর মাঝে হওয়া কথাগুলো শুনতে থাকে। সবাই সবটা শুনে তুই এই কল রেকর্ড কোথায় পেলি? যেখান থেকেই পাই, এটাতে তো নিশ্চিত এটা আপনি ছিলেন। এতটা নিচে উনি নামতে পারলো? তোমার পাশে আমাকে মেনে নিতে পারেনি বলে। ঠিক ধরেছিস। তাহলে এখন যেটা করব সেটা কিভাবে মেনে নিবি? কি করবে তুমি? কথাটা শোনার পরেই ইরা শেফ আর রিয়ার সামনে আকাশকে কিস করে। শেফ তো তা দেখেই রেগে যায় অনেক। কিস করা শেষ হলে এখন দেখতে কেমন লাগছে? ইরা, কাজটা তুমি ভালো করলে না মোটেও। যা করেছি ঠিক করেছি। যদি আরো কিছু দেখার ইচ্ছে হয় সেটাও করব। আমি তোমাকে ভালোবাসি ইরা। আমি তো তোকে ভালোবাসি না। আমার মধ্যে কিসের কম আছে? তোকে আমার ভালো লাগে না। তাহলে কাকে ভালো লাগে? আমার আকাশকে ভালো লাগে। আমি ওকেই ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করব। এই বলে আকাশকে জড়িয়ে ধরে। এবার আকাশ অনেক খুশি, কেননা ইরা যে নিজের মুখে কথাটা বলেছে সেই জন্য। না ইরা, এটা তুমি করতে পারো না। আমার যা ইচ্ছে আমি তাই করব। এতে আপনার এত সমস্যা কোথায়? আমি তোমাকে ভালোবাসি ইরা। তুমি তা জানার পরেও এরকমটা আমার সাথে করতে পারলে? আমি তো আপনাকে ভালোবাসি না, সে সব কিছুই তো জানেন। তাই বলে একটা সাফাই কর্মীকে তুমি বিয়ে করবে? সেটা আমার ইচ্ছে। আমি যাকে খুশি বিয়ে করব। যখন আমি তোমাকে পাবো না, তখন তোমাকে এখানে চাকরি করতে দেব না। আমাকে চাকরিতে রাখার আপনি কে? দেখতেই পারবে আমি কে। এই বলে ম্যানেজারকে ডাকতে চলে যায়। এরা কিছুটা ঘাবড়ে আছে, কেননা চাকরি না থাকলে তো ও পরিবার চালাবে কি করে, এসব কিছু ভাবতে থাকে। তুমি একটু চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমিও তোর সাথে আছি, তুই কোনো চিন্তাই করিস না। কিছুক্ষণ পর ম্যানেজার কিচেন রুমে আসে। এসে অনেক রেগে যায়। এইগুলো আমি কি শুনতেছি? কি শুনেছেন তা না বললে বুঝবো কি করে? ওই ছেলের সাথে তোমার সম্পর্ক কি? তা জেনে আপনার কি কাজ? আমার কি কাজ মানে? এখানে খাবার রান্না না করে তোমরা প্রেম করে বেড়াবে, সেটা তো হতে পারে না। সরি। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, সেখানে ওনার কি সমস্যা সেটাই তো আমি বুঝলাম না। দেখো, আমি এত কিছু জানি না। তোমাদের দুজনকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। দুজনকে কেন? দুজন যদি একসাথে বের হয়ে যায় তাহলে সংসার চালাবো কি করে? স্যার, আকাশ তো ঠিকই বলেছে, দুজনে যদি বের হয়ে যায় তাহলে ওরা সংসার চালাবে কি করে? আপনি বরং আমাকে বের করে দিয়ে আকাশকে রেখে দিন। তোমাদের দুজনকেই বের করে দেওয়া হবে। চিন্তা করো না, ওদের দুজনকে বের করে দিব আমি। আপনি ওনার কথায় আমাদের বের করে দিবেন? দিব। তোমাদের ছাড়াও আমার রেস্টুরেন্ট চলবে, কিন্তু ওকে ছাড়া মোটেও চলবে না। তাহলে আমাদের রাখবেন না তো? মোটেও রাখবো না। তাহলে একটা কথা আপনি শুনে রাখুন। ঠিক আছে, বল কি কথা? একদিনের ভিতরে যদি আপনার এই রেস্টুরেন্ট আমি বন্ধ করে দিতে না পারি, তাহলে আমার নামও আকাশ না। আরে যা, তোর মতো কত ছেলেকে আমি প্রতিদিন দেখি। আমার মতো দেখেছিস, কিন্তু আমাকে তো দেখিসনি তুই। চিন্তা করিস না, সবকিছু দেখতে পারবি। কালকে তোকে বুঝাবো আমি কি। আকাশ, কি হচ্ছে? একটু চুপ করো। আচ্ছা, যখন চাকরিতে রাখবেন না তখন আমরা চলে যাচ্ছি। ইরা, এখনো সময় আছে। আমাকে গ্রহণ করো, আমি তোমাকে সুখেই রাখবো। আমার কোনো ইচ্ছে নেই তোর কাছে যাওয়ার। তোরা দুজনেই যখন চলে যাবি তখন আমি এখানে একা একা কি করব বল? কেন, তুমিও কি যাওয়ার কথা ভাবছো? জি স্যার, আমিও চলে যাব। এরপর ওরা তিনজনই বের হয়ে আসে, একটা পার্কে এসে বসে। এরকম কোনো কিছু হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। যা হয়েছে ভালোই হয়েছে। চাকরি চলে গেছে আর তুমি বলতেছো ভালোই হয়েছে? তোমার জন্য ভালো না হলেও আমার জন্য হয়েছে। অন্তত এই সাফাই কর্মী হয়ে কাজ তো করতে হবে না? আমি ঠিক বুঝলাম না।
পরে তোমাকে জানাবো। তুমি আপাতত আন্টির দেখাশোনা করো, ওনার কখন কি লাগে তা দেখো। এই মাসের এখনও 20 দিন আছে, সেজন্য তুমি আন্টির দেখাশোনা করো। আমি তোমার জন্য জব খুঁজতেছি। কিন্তু তুমি পাবে তো চাকরি? পেয়ে যাবো, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। শুধু কি ইরার জন্য খুঁজবেন? আচ্ছা, আপনার জন্য খুঁজবো। ওদের বাসায় পৌঁছে দিয়ে আকাশ বাসায় আসে, তবে ওকে অনেক খুশি দেখাচ্ছে সেই জন্য। আজকে এত খুশি কেন? কিরে, চুপ করে আছিস কেন? আজকে ইরা ওর মনের কথাটা আমাকে জানিয়েছে। কি বলিস, এটা তো খুশির কথা। হ্যাঁ আম্মু, অনেক বড় খুশির কথা এটা। তা কিভাবে রাজি হলো? ওনাদের দুজনেই সব ঘটনা বলতে থাকে। সবটা শোনার পরে ওদের এত বড় সাহস হয় কি করে তোকে অপমান করার? তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওদের কালকে দেখে নেব। তবে যাই করিস না কেন, ওদের কোনো ভাবেই ছেড়ে দেওয়া যাবে না। পরের দিন একটা নোটিশ পুলিশ স্টেশন পাঠিয়ে দেওয়া হয়। সেই নোটিশ নিয়ে ওরা রেস্টুরেন্টে আসে। আপনারা এখানে কেন? এই রেস্টুরেন্টে আজকে দিনের মধ্যে খালি করে দিতে হবে। আমি ঠিক বুঝলাম না স্যার। আপনাদের রেস্টুরেন্ট বন্ধ করার ঘোষণা এসেছে, সেজন্য পুরো রেস্টুরেন্ট আজকেই বন্ধ করে দিবেন, নয়তো আমরা তালা মেরে দিয়ে যাব। এবার ম্যানেজার কল দেয় শফিক চৌধুরীকে। উনি এই রেস্টুরেন্টের মালিক। কথাগুলো শুনে উনি রেস্টুরেন্টে এসে কাগজ নিয়ে কোর্টে আসে। কোনো লাভ হচ্ছে না। যেখানে রাষ্ট্রপতি নিজেই বন্ধের নোটিশ নিয়েছে, সেখানে কিছু করার নেই। ব্যর্থ হয়ে ফিরে আসে। কোনোভাবেই তো পারলাম না। আচ্ছা, ওই আকাশের বাচ্চা এসব করেনি তো? কোন সবের কথা বলছিস? সেই ফেভার সবটা বলতে থাকে। সবটা শোনার পরে একটা সাফাই কর্মী কিভাবে এমন করবে? কিন্তু স্যার, ও গতকাল বলে গেল আমাদের রেস্টুরেন্ট বন্ধ করে দিবে। একটা সাফাই কর্মী কিভাবে এসব করবে? তাহলে হঠাৎ করে কিভাবে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে রেস্টুরেন্ট বন্ধ হলে আমার তো লক্ষ টাকা লস হয়ে যাবে। এখন তাহলে কি করব? এখন তো ওনারা তালা মেরে দিয়ে যাবে, এরপর দেখি কোনো কিছু করা যায় নাকি। কিছুক্ষণের মধ্যে রেস্টুরেন্টে তালা মেরে দেওয়া হয়। ম্যানেজার চাকরি তো যায়, সাথে সেফেরও। আমার তো চাকরিটা চলে গেল। আমার ও তো গেল। তুমি তো এমনিতেও লাখপতি, তোমার চাকরি চলে গেলেও তাতে তো তোমার কোনো অসুবিধা হবে না। আপনি এতগুলো বছর যা কামিয়েছেন তা দিয়ে নিজেই নতুন করে একটা রেস্টুরেন্ট খুলে নিলেই তো হয়। এতগুলো টাকা তো নেই আমার কাছে। সে যাই হোক, আমি তো এবার ইরা আর আকাশ ওদের দুজনকেই দেখে নেব। কিভাবে কি করবেন? কিভাবে কি করব তা তো আমিই জানি। তাহলে যান এখন। এরা যে যার মতো করে চলে যায়। আকাশের কাজ তো শেষ। কিছুক্ষণ পর তুমি একটা কথা শুনেছ? কি কথা? ওই রেস্টুরেন্ট তো বন্ধ করে দিয়েছে। কোন রেস্টুরেন্টের কথা বলতেছো? আমরা যে রেস্টুরেন্টে কাজ করতাম। যা হয়েছে বাড়ি হয়েছে। তা আন্টি কেমন আছে? মা আগের তুলনায় ভালো আছে এখন। তুমি কি করছো? এই তো কাজ করতেছি। তুমি কাল দেখা করিও। কাল তো কাজ আছে, আমি ফ্রি হয়ে তোমাকে জানাবো। ঠিক আছে। কিছুক্ষণ পরে আকাশের সিকিউরিটি গুলো আসে। গাড়িতে বসে চলে যায় অফিসে। রাস্তায় অস্বাভাবিক কিছু দেখতে পায়। গাড়ি থামাও তো। গাড়ি থামানো হয় কিছু সিকিউরিটিকে বলে ওই দিকটা দেখার জন্য। ওরা সেখানে যায় আর দেখতে থাকে। তখন ভিড়ের মধ্যে থেকে কিছু লোক গুলি করে, কিন্তু গাড়ি বুলেট প্রুফ হওয়াতে কোনো সমস্যা হয়নি। সিকিউরিটি গুলো ততক্ষণে ওই লোকগুলোকে ধরে ফেলে। তোদের কে পাঠিয়েছে বল? লোকগুলো কিছু না বলে কিছু একটা খেয়ে নিজেদের জীবনটা দিয়ে দেয়। সেই জন্য আর জানতে পারেনি এসবের মূলে কে ছিল। স্যার, ওরা তো সুইসাইড করেছে। এত বড় সাহস কার হতে পারে? ওই শেফের তো হবে না, তাহলে নতুন করে কার হবে? স্যার, এখন কি যাবো তাহলে? চলো। খবরটা যখন ডেনি জানতে পারে তখন আফসোস করে। কেননা ডেনি চেয়েছিল আকাশকে মেরে ফেলতে, কারণ আমেরিকার যে মিটিং ছিল আর ওখানে ডেনি যে আক্রমণ করেছিল, সেই সময় আকাশের জন্যই ডেনি ওর কাজে সফল হতে পারেনি। সেই জন্য প্রতিশোধ নেওয়ার জন্যই লোক পাঠায়। এই শালা বেঁচে গেল এবার তো আমার হাত থেকে। বস, সে লোক তো আর যে সে লোক না। তাই বলে আমার লোকেদের এভাবে মেরে ফেলবে? এখন কি করুন ভাবছেন? ওই শালা দেশে এসে ওকে আমি নিজ হাতে মারবো। কিন্তু ওকে মারার পরে আপনি কি ওই দেশ থেকে আর বের হতে পারবেন? কি বলতে চাস একটু ভালো করে বল। বস, যদি আমরা ওই রাষ্ট্রপতিকে মেরে ফেলি তাহলে ওই দেশের যে একটা অবস্থা হবে, এতে করে আমরা ওই দেশ থেকে বের হওয়ার সুযোগই তো পাবো না ঠিক মতো। তাহলে এখন কি করা যায়? ওই দেশেরই কোনো মাফিয়ার সাথে কথা বলে ওকে মারার ব্যবস্থা করি।
তাহলে খোঁজ লাগায় কেউ মারতে পারবে কি না ওই ছেলেকে। ঠিক আছে বস। এরা তো খোঁজ নিতে থাকে। কিছুক্ষণ পর কাজ শেষ করে বাসায় ফিরে আসে। ইরাদের বাসার কাছে 4-5 জন সিকিউরিটি দেখেছে ছদ্মবেশে, যেন ইরার পরিবারের উপর কেউ ক্ষতি করার চেষ্টা করলে তাকে যেন একটা শিক্ষা দিতে পারে। ওই রাতের বেলায় ইরাদের বাগিতে একটা যাওয়ার দরকার। তুই কেন ওই মেয়ের বাসায় যাবি? আব্বু, তুমি তো জানো আমি ইরাকে পছন্দ করি। পছন্দ করিস সেটা তো বুঝলাম, কিন্তু ওর বাসায় কেন যাবি? ও তো আমাকে পছন্দ করে না, সেজন্য আমি ওর বাসায় যাব, ওকে একটা শিক্ষা দেওয়ার জন্য, যেন ও নিজে থেকে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়। তুই কি আমার মান সম্মান সব ডুবিয়ে দিতে চাস? হোটেল আর রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরেও তোমার মান সম্মান থাকে কি করে? তাছাড়া আমি ইরাকে হারাতে চাই না। ওই মেয়ে তো তোকে ভালোই বাসে না। ও না বাসলেও আমি তো বাসি, সেজন্য রাতেই আমার কাজ আমি শেষ করে চলে আসব। তারপর ওর ইচ্ছে থাকুক বা না থাকুক, ওকে তো আমাকে বিয়ে করতেই হবে। শফিকের ছেলে বের হয়ে ইরার বাড়ির দিকে যেতে থাকে। অনেকে বুঝতে পেরেছেন শেফ আসলে শফিকের ছেলে। ও যে রেস্টুরেন্টে খাবার বানাতো ওই রেস্টুরেন্টে ওদের ছিল, যা এতদিন আপনাদের থেকে গোপন রাখা হয়েছিল। সেই জন্য এখন তো জানাই দিলাম। শেফ বের হয়ে ইরার বাসার দিকে যেতে থাকে। পথে সিকিউরিটি সন্দেহ হয়, সেজন্য ওকে আটকায়। কোথায় যাচ্ছেন? আমি যেখানেই যাই না কেন তা কি তোমাকে বলতে হবে? আর তোরা কেহ আমাকে এইসব কথা বলার? আমরা কে সেটা জানলে এখানেই প্যান্ট নষ্ট করে ফেলবি, সেই জন্য তা করতে চাই না। কি জন্য এখানে এসেছিস সেটা আমাকে বল। যদি না বলি? তাহলে সামনে যেতে পারবি না। ও তাই নাকি? দেখি কিভাবে আটকাছো আমাকে। এই বলে সামনে এগোতে যাবে, তখনই সিকিউরিটি গুলো বন্দুক বের করে তা দেখে। শেফ এবার কিছুটা ভয় পায়। তোদের কাছে বন্দুক? তোরা কারা? তুই কি এখান থেকে যাবি, নাকি কিছু বুলেট তোকে উপহার দিব? না, আমি যাচ্ছি এখান থেকে। ও তো ভয়ে চলে যায়। ব্যাপারটা ওর বাবাকে জানায়। সিকিউরিটি গুলো আকাশকে খবরটা দেয়। পরের বার যদি আসে ওকে মেরে হাড়গোড় ভেঙে দেবে, মনে দেন তাকে। জি স্যার, মনে থাকবে। পরের দিন আকাশ ইরাদের বাসায় আসে। কি ব্যাপার, তুমি হঠাৎ বাসায়? আচ্ছা, আমাদের বিয়ের তারিখ কবে ঠিক করব? কি ব্যাপার, তোমার দেখি তর্স হইছে না? আরে আমি ওইগুলো ভেবে বলিনি। তাহলে কি ভেবে বলেছো? সেটাই না হয় বলো। তুমি বাসায় দেখো, কোনো পুরুষও নেই, কখন কোন বিপদ চলে আসে তা তো বলা যায় না। আমার ক্ষতি কে করবে বলো? ক্ষতি করার জন্য লোকের কি অভাব আছে বলো? তুমি কি শেপের কথা বলছো? ঠিক ধরেছ। ও তো আমার বাসা চিনে না। চিনে কি চিনে না সেটা তো আমি জানি। কি ভাবছো এরকম করে? না তেমন কিছুই না। এখন এটা বলো আমাকে, বিয়ের তারিখ কবে ঠিক করব? তোমার বাবা মাকে নিয়ে আসো, মায়ের সাথে কথা বলে ওনারাই ঠিক করবে। তাহলে কাল নিয়ে আসি, কি বলো? ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। তাহলে বাজার করে নিয়ে আসবো বিকালে। তোমাকে একা বের হতে হবে না, আমি বাজার এনে দেব। আচ্ছা, যা ভালো মনে করো। বাজারে এসে যা যা লাগবে তা কিনে এনে ইরার কাছে দিয়ে চলে আসে। পরের দিন সকালে আকাশ ওর বাবা মাকে নিয়ে বের হবে, তখন আর একটু সাধারণ পোশাক কি পরা যেত না? কেন রে, এগুলোতে সমস্যা কি? সমস্যা আছে, দুজনেই আরো নর্মাল কিছু পরে আসো। 20 মিনিট পরে ওনারা নর্মাল কিছু পরে বের হয়। তবে নিজেদের গাড়িতে না উঠে একটা ট্যাক্সি ভাড়া করে ওটাই করে যেতে থাকে। তবে পিছনে ছিল সিকিউরিটি 3টা গাড়ি, সামনে ছিল 2টা। একদম নর্মাল ছিল, দেখে বোঝার উপায় ছিল না সিকিউরিটি গুলো যে ওদের নিরাপত্তার জন্য সাথে ছিল। বাসার সামনে আসতে সিকিউরিটি গুলো পুরো বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে নিরাপত্তা দিতে থাকে। আকাশের বাবা মা ভিতরে এসে ইরার মায়ের সাথে কথা বলতে থাকে। ওরা যখন একজন আরেকজনকে পছন্দ করে তখন আমাদের আর আপত্তি নেই। তবে একটা কথা বলার ছিল। জি বলুন, কি কথা? বিয়েটা কিন্তু আমাদের বাড়িতেই হবে, সেজন্য আপনিও আমাদের বাড়িতে থাকবেন আমাদের সঙ্গে। কিন্তু বেয়ান, এটা কি করে সম্ভব? আমি আসলে তো আপনাদের অসুবিধা হয়ে যাবে। কোনো অসুবিধা হবে না, উল্টো আরো ভালোই হবে। কেননা ইরা চলে যাওয়ার পরে আপনি তো পুরোপুরি একা একা হয়ে যাবেন। একা একা কিভাবে থাকবেন? তার চেয়ে ভালো আমাদের সাথে চলুন। কিন্তু আপনাদের আত্মীয় স্বজনরা যদি? কে কি বলল না বলল তা নিয়ে ভাববেন না।
তাহলে 10 দিন পরে ওদের বিয়ে, কি বলেন? আপনারা যখন বলছেন তখন তাই হবে। তাহলে বিয়ের 3 দিন আগেই আকাশ এসে আমাদের নিয়ে যাবেন। ততদিনে আপনারা বাসার জিনিসপত্র বিক্রি করে দিয়েন। আমাদের বাসায় যা আছে তা দিয়ে হয়ে যাবে সবকিছু। আলাদাভাবে কোনো কিছুর দরকার হবে না। তাহলে আমরা আসি এখন। দুপুরে ওনারা খাবার খেয়ে চলে যায়। ওদিকে ডেনি হাত মেলায় শেফ আর শফিকের সাথে। ওরা যখন জানতে পেরেছে তখনই রাজি হয়ে যায়, তবে ওদের ডেনি আকাশের আসল পরিচয় বলেনি। তাহলে এই কথাই রইল, তোমাদের যত টাকা লাগবে আমি দিব, তাও একে মারতে হবে। এমনিতেও আমার শত্রু। আপনি কোনো চিন্তা করবেন না, 10 জন লোক নিয়ে ওকে আমি মেরে ফেলবো। 10 জন না, তোমরা 100 জনেরও বেশি লোক তৈরি করো ওকে মারার জন্য। আরে একজনকে মারতে এতগুলো লোক লাগবে নাকি? লাগবে। তোমাদের যা বলছি তা করো। তোমাদের অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা দিয়েছি, 100 লোককে ভাড়া করো, সবাইকে 15,000 করে দিবে। ঠিক আছে, তাই হবে। পরের দিন থেকে শফিক আর শেফ লোকজন খুঁজতে থাকে। অনেকটা সময় পরে ওরা লোক খুঁজে পায়। 4 দিন পরে ওরা লোকজন প্রায় ম্যানেজ করে নেয়। পরের দিন ইরা আকাশকে কল করে। বাসার সব কিছু বিক্রি করে দিয়েছি, মোটামুটি 60,000 টাকা পেয়েছি। এগুলো আমাকে কেন বলছো? এই টাকা আমাদের বিয়েতে খরচ করব। তোমাকে 1 টাকাও খরচ করতে হবে না। তুমি একা এত কিছু করবে কি করে বলো? তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। আমি কালকে আসি, তাহলে তোমাকে নিয়ে আসবো। কালকে না, তুমি বরং 3 দিনের দিন আসলেই হবে। ঠিক আছে, তাহলে 3টা দিন অপেক্ষা করলাম। এখানে তো 3 দিন অপেক্ষা করতে থাকে। প্রথম দিন শেফ আসে আকাশের কাছে। এ কি, তুই এখানে কেন? আমি এখানে কেন এসেছি তা জেনে তোর কোনো কাজ নেই। তাহলে কেন এসেছিস? আমি শুনেছি তোর সাথে ইরার বিয়ে হচ্ছে। যখন শুনেছিস তখন তো সত্যি হবে। কিন্তু তুই জানিস না ইরা যে আমাকে পছন্দ করে। কিন্তু ইরা তো তোকে কখনো ভালোবাসেনি। ও না বাসুক, কিন্তু আমি তো বাসি। দেখ ভাই, এখন এইসব কথা বলে কোনো কাজ নেই। কি জন্য এসেছিস সেটা বল। তোকে আমি এখনো সময় দিলাম, ইরার জীবন থেকে সরে যা। তোকেও বলছি ইরাকে পাওয়ার আশা ছেড়ে দে। তোকে আমি কালকের দিনটা সময় দিলাম, হয়তো ইরাকে আমার হাতে তুলে দে, নয়তো গায়ে হলুদের দিন তোকে মেরে আমি ইরাকে উঠিয়ে নিয়ে যাব। বাহ, তোর সাহস দেখে সত্যি আমি অনেক অবাক হচ্ছি। অবাক হোস আর যাই হোস, তোকে যে কথাটা বলেছি সে কথাটা মনে রাখবি। যদি আমি উল্টো তোকে মেরে ফেলি? কি, এত সাহস তোর হয় কি করে? সেটা তুই কয়েকটা দিন পরে জানতে পারবি। শেফ তো চলে যায়। আকাশ ব্যাপারটা অনেক হালকা ভেবেই নেয়। এভাবে 2 দিন কেটে যায়। ইরারও আকাশের সাথে ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, সেই জন্য সব গোছানো শেষ হয়ে যায়। গোছানোর পরে কল দেয়। 5 মিনিট লাগবে আসতে। তাড়াতাড়ি এসো। আকাশের আসার আগেই শেফ ওখানে লোকজন নিয়ে আসে। সিকিউরিটি 4 জন ছিল, ওদের মেরে ফেলে আর ইরাকে ওখান থেকে উঠিয়ে নেয়। ইরাদের বাসায় আসার পর আন্টি, সবকিছু রেডি তো? ইরাকে কিছু লোক উঠিয়ে নিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি দেখতেছি বিষয়টা। ওই গাড়িতে এসে বসুন। কিন্তু ইরা? আমি ওকে নিয়েই ফিরবো। ইরার মাকে গাড়িতে করে পাঠিয়ে দেয়। এরপর সব বাহিনীদের লাগিয়ে দেয়, সাথে সিসিটিভি দেখতে থাকে। সে অনুযায়ী যেতে থাকে। ওইদিকে সে ইরাকে ওদের বাসায় নিয়ে আসে। তোর সাহস তো কম না, তুই আমাকে এখানে তুলে এনেছিস। বস মুখ থেকে কেন যে কাপড় সরালেন? সরানোর সাথে সাথেই তো পটর পটর শুরু করে দিয়েছে। চুপ করো তোমরা, ও তোমাদের ভাবি হয়। যাও কাজী ডেকে নিয়ে আসো। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। ও তাই নাকি, দেখি কতক্ষণ থাকতে পারিস। ওই যা, কাজী ডেকে নিয়ে আয়। লোক তো যায় কাজী ডাকার জন্য। ওইদিকে সিসিটিভি দেখতে দেখতে শফিকের বাড়ির সামনে ওরা চলে আসে। স্যার, এই বাড়িতেই গাড়িটা ঢুকেছে। ভিতরে মনে হয় অনেক লোক আছে। একটা কাজ করো, যে বাধা দিবে তাকে মেরে ফেলো। ওকে স্যার, তাই হবে। সিকিউরিটি গেট ভেঙে ভিতরে ঢুকে। আচমকা সিকিউরিটি আর পুলিশের হামলা দেখে ওরা তো ভয় পায়। এক একজন এক এক দিকে ভাগতে থাকে। ওদের এক এক করে গুলি করে মারতে থাকে। মোটামুটি অনেকে গুলি করে মারা হয়। বাহিরে এত গুলির আওয়াজ কেন? দেখে আসতে হবে। তাড়াতাড়ি করে যাও তাহলে। লোক বাহিরে এসে পরিস্থিতি দেখে ভয় পায়। শেফকে সবটা জানায়। ও তো শুনে রেগে যায়। ওর এত বড় সাহস, পুলিশ নিয়ে চলে এসেছে। আমার আকাশ চলে এসেছে, এইবার তোকে জেলে যেতেই হবে। রেগে
সে সুযোগ আমি ওকে দেব না। এবার ইরাকে রুমে আটকে রেখে শেফ বের হয়ে আসে। তখনই আকাশের মুখোমুখি এসে পড়ে। সাথে সাথে শেফকে থাপ্পড় দিতে থাকে কোনো কিছু বুঝে ওঠার আগে। কিছুক্ষণ পর মারা পড়ে। কাজটা কিন্তু ভালো করলি না। সবে তো থাপ্পড় দিলাম, এরপর কি কি করব তা তুই বুঝে উঠতেও পারবি না। তুই সামান্য একজন সাফাই কর্মী হয়ে তোর সাথে এতগুলো সিকিউরিটি কি করে? ওরা কি করে সেটা তোর না জানলেও চলবে। ওকে নিয়ে যাও, সাথে এমন মার মারবে যেন সারা জীবন মনে রাখে। আমার ছেলেকে নিয়ে যাবে এরকম সাহস কার আছে? আমার সাহস আছে। আমি চাইলে ওকে এমন জায়গায় নিয়ে আটকে রাখবো, তুই সারা জীবন ধরে চেষ্টা করলেও তোর ছেলের খোঁজও পাবি না। তুই কে যে তোর কথায় পুলিশ এসব করবে? তাছাড়া আমি মন্ত্রীর কাছে যাব। তোর যার কাছে খুশি তার কাছে যেতে পারিস, আমার এতে কোনো আপত্তি নেই। তোমরা ওকে নিয়ে যাও। জি স্যার, নিয়ে যাচ্ছি। যদি এই লোকটাও কোনো ঝামেলা করে তাহলে বাবা ছেলেকে একসাথে রাখবে। তোর দেখি কোনো ভয় ডর নেই। আমি এখনই মন্ত্রীকে কল দিচ্ছি। মন্ত্রীকে কল দেওয়া হয়। মন্ত্রী তো আকাশের পরিচয় জানার পরে সালাম আর ক্ষমা চাইতে চাইতে শেষ। কোনো মতে মন্ত্রী নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। অনেক পটর করেছে এই লোকটা। বাবা ছেলেকে একসাথে একই রুমে রেখে দাও। ওকে স্যার, নিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে রুমগুলো তাল্লাশি করে ইরাকে খুঁজে পায়। ওখান দিয়ে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। ইরার এমন অবস্থা দেশে আকাশের বাবা মা আর ইরার মা তো কিছুটা ভয় আছে। চিন্তা করো না, কিছুটা ভয় আছে বলে জ্ঞান নেই। তবে ডক্টর দেখেছে কিছুক্ষণ পরে জ্ঞান চলে আসবে। আচ্ছা, ইরা তো বললো ও যেখানে শেফ ছিল তুমি সেখানে সাফাই কর্মী ছিলে, তাহলে এখন কিভাবে কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমাদের বাসায় এত পুলিশ সিকিউরিটি কি করে? আমি তো বুঝতে পারছি না। আপনার সব প্রশ্নের উত্তর বিয়ের দিনই দেবো আপনাকে। তোমরা কিছু লুকোচ্ছ না তো? বললাম তো বিয়ের দিনই জানতে পারবেন। তাছাড়া ইরার জ্ঞান ফিরে আসুক, ততক্ষণও একা থাকুক। কয়েকটা ঘন্টা পরে ইরার জ্ঞান ফিরে নিজেকে অনেক বড় একটা রুমে দেখতে পারবে তাই ইরা ভাবেনি। চারপাশে দেখতে থাকে। দেখতে দেখতে বারান্দায় আসে। বারান্দায় থেকে সব কিছু দেখা যায়। সাথে আকাশকে দেখে ইরার মুখে একটু হাসি ফুটলো। এবার ইরাকে দেখে আকাশও উপরে আসে। এসব কি আকাশ? আমরা কোথায় আছি? সবকিছু বলবো তোমাকে। আমি তো কিছুই। এখন কিছুই তোমাকে ভাবতে হবে না। পরের দিন ওরা দুজনে বিয়ের পিড়িতে বসে আছে। কাজে বিয়ে পড়িয়ে চলে যায়। ইরা লক্ষ্য করে ওদের বিয়েতে এমপি মন্ত্রী সব বাহিনী প্রধানরা এসেছে। বিয়েতে সাথে প্রধানমন্ত্রীও। ওনাদের দেখে ইরা বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। একে একে সবাই ওদের উপহার দিয়ে চলে যায়। রাতে সবাই বসে আছে। এখন বলো কি জানতে চাও? সত্যি করে বলো কে তুমি? যদি এই সব কিছু তোমার হয়ে থাকে তাহলে তুমি সাফাই কর্মী হয়ে রেস্টুরেন্টে কেন ছিলে? আমি তোমার হাতে রান্না খেয়ে আমার অনেক ভালো লাগলো। আমার সিকিউরিটিগুলো তোমার কথা আমাকে বললো। তুমি কেমন ছেলে পছন্দ করো এই সব কিছু আমাকে বলেছে। কিন্তু সাফাই কর্মী হয়ে কেন ঢুকলে? তুমি তো একজন রাঁধুনি, তোমার কাছাকাছি থাকতে হলে তো আমাকে সাফাই কর্মী হয়েই থাকতে হবে। তাহলে আমি তোমার কাছাকাছি থেকে তোমার সম্পর্কে জানতে পারবো। তা না হয় আমি বুঝেছি, কিন্তু তোমার পরিচয় কিন্তু আমাকে বললে না। আমি এই দেশের রাষ্ট্রপতি। কথাটা শুনে ইরার ওর মা তো পুরোপুরি অবাক হয়। কেননা এরকম কোনো কিছু আকাশ বলবে তা ওনারা কল্পনাও করতে পারেনি। কি বলেছো তুমি? জি ম্যাডাম, আমি ঠিকই বলছি। তুমি একজন রাষ্ট্রপতি হয়ে আমাকে ভাবার জন্য সাফাই কর্মী সেজেছ? তাহলে শেষমেশ বুঝতে পারলে? কিন্তু সেই সুযোগে কেউ যদি তোমার ক্ষতি করে ফেলতো? আমি তো ছদ্মবেশে ছিলাম, যার কারণে আমাকে কেউ চিনতে পারেনি। সত্যি তুমি যে কত ভালোবাসো আমাকে, সাফাই কর্মী না হলে তো বুঝতেই পারতাম না। তুমি কি ভালোবাসো না? আমি তো অবশ্যই ভালোবেসেছি, তবে একজন রাষ্ট্রপতি হয়ে তুমি যে ছদ্মবেশ ধরবে তা আমি ভাবতেও পারিনি। কথাটা বলে হি হি করে হেসে দেয়। সাথে বাকিরাও।